আচ্ছা, তো আজকে আমরা মূলত ওয়েব ডিজাইনটা স্টার্ট করব একদম জিরো থেকে। তো গত ক্লাসে আমরা বলেছিলাম ওয়েব ডিজাইনটা হচ্ছে মূলত আহ, একটা আমরা একটা ওয়েবসাইটে যখন যাই তখন ওই ওয়েবসাইটটাকে আমরা যেমন দেখি ওইটা ডিজাইন করাটা মূলত হচ্ছে ওয়েব ডিজাইন। যেমন আমরা টেকেন সিস্টেমসের এই ওয়েবসাইটটাতে আছি, এখানে আমরা এই ওয়েবসাইটে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা তৈরি করাটাই আউটলুক, যেটা ফ্রন্ট এন্ড বলা হয় এটাকে। তো এটার তৈরি করাটাই মূলত হচ্ছে ওয়েব ডিজাইন। আচ্ছা, তো এগুলো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে এইচটিএমএল, আমাদের প্রয়োজন পড়বে সিএসএস, আমাদের প্রয়োজন পড়বে জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, ফটোশপ, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসেই কথা বলেছি। আমরা শুরুটা করব মূলত এইচটিএমএল দিয়ে। তো এখন আমি বলি আসলে এইচটিএমএল কি। এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার ফুল ফর্মই হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদিও এইটা মুখস্থ রাখার তেমন কোনো প্রয়োজন নাই, কারণ এটা মুখস্থ রেখে আপনি এক টাকাও কামাইতে পারবেন না, কিন্তু তারপরেও মুখস্থ রাখতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, কারণ ছোটোখাটো বিষয় এগুলো মাথায় রাখার প্রয়োজন পড়বে। তো আপনাকে অনেক সময় ধরেন আপনি কোথাও জবের জন্য গেলেন, ওইখানে হয়তো খুব সিলি কোশ্চেন আসতেই পারে, আপনাকে ইন্টারভিউয়ে বলতেই পারে এইচটিএমএল এর ফুল ফর্মটা কি, তখন আপনাকে বলতে হতে পারে। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত আমাদের যে ওয়েবসাইট মানে ওয়েব পেজটা থাকবে, সেই ওয়েব পেজে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোকে মার্কআপ করব আমরা এই এইচটিএমএল দিয়ে। এখন এই মার্কআপ শব্দটার সাথে অনেকে অপরিচিত হতে পারি আমরা। তো আমরা এখন যেটা মানে এটাকে একটু যদি সহজ করে বলি, ধরেন আপনার কাছে একটা ওয়েব পেজ আছে, ঠিক আছে? তো আমরা কি গত ক্লাসে কি কোনো ওয়েব পেজ তৈরি করেছিলাম? আমার না খেয়াল হচ্ছে না। না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ধরেন আমার কাছে একটা ওয়েব পেজ আছে। তো যখনই আমরা একটা ওয়েব পেজ তৈরি করব সেটা একদম ফাঁকা থাকে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে যে একটা ফ্ল্যাটের সাথে, খালি ফ্ল্যাটের সাথে তুলনা করি সব সময়। ধরেন আপনার কাছে একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা আপনি কিনলেন কিংবা ভাড়া নিলেন, তো ফ্ল্যাটটা একদম ফাঁকা। তো সবার আগে আপনি ফ্ল্যাটে কি করবেন? স্বাভাবিকভাবেই আপনার মাথায় আসবে যে হ্যাঁ, আমি আমার ফ্ল্যাটটাকে আগে সাজাবো। তো সাজানোর জন্য কি প্রয়োজন? আপনার ফার্নিচার প্রয়োজন। ফার্নিচারগুলো তো ফ্ল্যাটে ছিল না, ফ্ল্যাটে আনতে হবে। কোথা থেকে? আপনি ফার্নিচারের দোকানে যাবেন, ফার্নিচার কিনবেন, তারপরে নিয়ে আসবেন। তো এখানে একটা ব্যাপার আছে, একটু দেখেন। আমরা কি করব? ফার্নিচারগুলোকে কিনে নিয়ে আসব। তো কিনে আনার জন্য আমাদের একটা মাধ্যম দরকার, কিন্তু দোকান থেকে আমাদের ফ্ল্যাট পর্যন্ত। সেই মাধ্যমটা হতে পারে ভ্যান কিংবা ট্রাক কিংবা পিকআপ, তাই না? এরকম কোন একটা যানবাহন প্রয়োজন পড়বে, কারণ আমাদের আমরা তো ফার্নিচারগুলো জাদু দিয়ে নিয়ে আসতে পারবো না, তাই না? আচ্ছা, তো এই জন্য আমাদের একটা মাধ্যম দরকার পড়বে। তো মাধ্যমটা দিয়ে আমরা আমাদের ফার্নিচারগুলো ফ্ল্যাট পর্যন্ত নিয়ে আসবো, আর তখন আমাদের ফ্ল্যাটটা আর খালি থাকবে না, ফার্নিচার দিয়ে ভরা থাকবে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আপনার যে ফার্নিচারগুলো আপনি একটার পর একটা নিয়ে আসলেন, এনে যে আপনার ফ্ল্যাটে রাখলেন, ফার্নিচারগুলো কিন্তু প্রথম অবস্থাতেই গোছানো থাকবে না। কারণ আপনি অনেক ফার্নিচার কিনছেন, একটা একটা শুধু আপনার ফ্ল্যাটে এনে রাখছেন। এবার আপনি পরবর্তীতে চিন্তা করবেন যে কোনটা কোথায় রাখবেন, কি করবেন না করবেন। আপনার বেডটা কোন রুমে যাবে, আপনার সোফাটা কিভাবে সাজাবেন, কোন দিকে রাখবেন, সবকিছু পরে আপনি আস্তে আস্তে করে ডেকোরেট করবেন। বাট ফার্নিচারগুলো কিন্তু একসাথে আগে আগে নিয়ে চলে আসছিলেন। তো এটা বললাম এই কারণে, যখন আমরা একটা ওয়েব পেজ ক্রিয়েট করব, ওয়েব পেজটা একবারে ফাঁকা থাকবে, সেখানে কোনো কন্টেন্ট থাকবে না, একদম ফাঁকা। তো এই কন্টেন্টগুলোই হচ্ছে ওই ওয়েবসাইটের ফার্নিচার, খালি ফ্ল্যাটের মতো। ওয়েবসাইটটা যেমন ফাঁকা ছিল, মানে ফ্ল্যাটটা যেমন ফাঁকা ছিল, ওয়েবসাইটও তেমন ফাঁকা থাকবে। তো ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমাদের নিয়ে আসতে হবে। তো কন্টেন্ট আনার জন্য আমাদের ফার্নিচারের দোকানে যেতে হবে না, কন্টেন্টগুলো আমাদের কাছেই থাকবে। কিংবা আমরা যে ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট আমাদেরকে ওই কন্টেন্টগুলো প্রোভাইড করবে। আমরা কি করব? ওই কন্টেন্টগুলো একটা একটা করে আমাদের ওই ওয়েব পেজে নিয়ে আসব। আর এই যে ওয়েব পেজে আমরা আমাদের ওই কন্টেন্টগুলো শো করাবো, যেমন এই যে পেজটা, এই পেজটা একসময় খালি ছিল। দেখেন এখানে ফোন নাম্বার, ইমেইল, তারপরে হচ্ছে আমাদের অফিস কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে, তারপরে হচ্ছে আমাদের অফিসের ঠিকানা, তারপরে এই যে লোগো, এখানে আছে মেনু, এখানে আমরা একটার পর একটা স্লাইড দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো কিন্তু আপনার এখনই মানে কি বলে শুরুতেই ছিল না, এগুলো আনতে হয়েছে, একের পর এক আনতে হয়েছে। এবং যখন আমরা আনছি,
তখন এটা আস্তে আস্তে ভরছে, মানে আমাদের খালি ওয়েব পেজটা আস্তে আস্তে ভরপুর হয়েছে। কিন্তু এখানে আরো একটা ব্যাপার আছে, যখন আমরা এগুলো নিয়ে আসছি তখন কিন্তু এই কন্টেন্টগুলো সাজানো ছিল না। কন্টেন্টগুলো কি ছিল, একের পর এক শুধু আসছে। এরপরে আমরা কি করলাম, সেগুলোকে সিএসএস এর মাধ্যমে সাজাইলাম, যে কোনটা এখানে উপরে এই যে সেন্টারে থাকবে, কে কতটুকু জায়গা দখল করবে, এই যে এটার রং সবুজ হলো কেন, এইটার রং আবার লাল হইলো কেন, এটার রং আবার এই যে হলুদ হইলো কেন, যে অ্যাপ্লাই নাওটা আবার যখন মাউস দিয়ে যাচ্ছি তখন আবার লাল হয়ে যাচ্ছে কেন, এটা তো হলুদ নাই, এটার উপরে মাউস দিলে তো কিছুই হচ্ছে না কেন। এই যে বিষয়গুলো, এগুলো সবকিছু নির্ধারণ করবে সিএসএস দিয়ে। অর্থাৎ স্টাইল রিলেটেড সবকিছু আমরা করব সিএসএস দিয়ে, কিন্তু কন্টেন্টগুলোকে আমরা কি দিয়ে নিয়ে আসবো এখানে, এইচটিএমএল দিয়ে। আমরা ওই যে বললাম না যে খালি ফ্ল্যাটে আমরা ফার্নিচারগুলো নিয়ে আসার জন্য আমাদের একটা মাধ্যম দরকার, সেটা কি ছিল, ভ্যান কিংবা পিকআপ। আর ওয়েবসাইটে আমাদের ওয়েব পেজে যে কন্টেন্টগুলো দরকার সেগুলোকে ওয়েব পেজ পর্যন্ত নিয়ে আসার জন্য যে মাধ্যমটা লাগবে সেই মাধ্যমটার নাম হচ্ছে এইচটিএমএল। তো এইচটিএমএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে থাকি। আর মূলত এটা ওই পিকআপের মতো বা ভ্যানের মতো চলে না, এটা দিয়ে মূলত আমরা কথা বলতে পারি। এটা একটা ভাষা, এই ভাষায় আমরা কথা বলতে পারি, এই ভাষায় আমরা কমান্ড দিতে পারি যে আমার ওই ইমেজটা প্রয়োজন, আমার ওই টেক্সটটা প্রয়োজন, আমার ওই আইকনটা প্রয়োজন। এভাবে আমরা কমান্ড দিতে পারি এবং ব্রাউজার সেই কমান্ড অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, যেমন আমি যদি মুখে একটা কিছু বলি যে আমি এক গ্লাস পানি খাবো, প্লিজ আমাকে কেউ এক গ্লাস পানি দাও, তখন কেউ একজন আমাকে এসে পানি দিবে। ঠিক আছে, কিন্তু ব্রাউজারকে যদি আমি বলি আমার ওয়েবসাইটে আমার পানির গ্লাসটা দেখাও, কিন্তু সে দেখাইতে পারবে না, কারণ ব্রাউজার বাংলা ভাষাটা বুঝে না। ব্রাউজার কোনো কিছু দেখানোর ক্ষেত্রে যেই ভাষাটা বোঝে সেটা হচ্ছে এইচটিএমএল। এই কারণে আমাদের কি করতে হবে, এইচটিএমএল এর ভাষায় ব্রাউজারকে বুঝাইতে হবে। আর এইচটিএমএল এর ভাষায় যেহেতু আমরা কথা বলতে পারবো না, তাই আমরা এটা লিখে বুঝাবো। আর লিখে বোঝানোর জন্য আমাদের একটা কোড এডিটর প্রয়োজন। আর সেই কোড এডিটরটা আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। আপনি ব্যবহার করতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস, আমি একটু লিখে দিচ্ছি, ভিডিওতে থাকবে, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। একটা আছে নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে আছে সাবলাইম টেক্সট, তারপরে আছে ব্র্যাকেটস, তারপরে আছে ভিজুয়াল স্টুডিও, এরকম অনেকগুলো আছে ফ্রি। তো আমি এখানে 3টা নাম দিলাম, আপনার পছন্দ মতো আপনি যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে জানি না যে কার বাসায় কোনটা মানে কি ধরনের কনফিগারেশনের পিসি আছে, সেই জন্য আমি এমন একটা ব্যবহার করব যেটা সবার জন্য সুইটেবল হয়। প্রথম ব্যাপার হচ্ছে উপরে যেইটা দেখতেছি এটা খুবই ছোট একটা সফটওয়্যার, এটা ব্যবহার করলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটার মধ্যে কাজ করতে গেলে একটু টাইপ বেশি করতে হবে। নিচের দুইটার মধ্যে টাইপ একটু কম করতে হবে, তবে নিচের দুইটার মধ্যে তুলনামূলক এই ব্র্যাকেট সফটওয়্যারটা একটু ভারী, একটু বড়। তো যার কারণে যাদের কনফিগারেশন একটু লো, তারা যদি এই সফটওয়্যারটা ইনস্টল করেন, আপনার এই ব্র্যাকেটসটা রান হতে খানিকটা স্লো কাজ করবে আর কি। খানিকটা, খুব বেশি স্লো কাজ করবে এমন না, খানিকটা স্লো কাজ করবে। তো সেই ক্ষেত্রে বেটার হচ্ছে সাবলাইম টেক্সটটা ব্যবহার করা। এটা মোটামুটি ছোট, এটা খুব একটা স্লো কাজ করবে না, আর এটা দিয়েও আপনি শর্টকাট অনেক কাজ করতে পারবেন। তো আমি এখানে সাবলাইম টেক্সটটাই আপনাদেরকে দেখাবো। তারপরেও আপনাদের যে সাবলাইম টেক্সট এই কোড এডিটর দিয়েই কাজ করতে হবে ব্যাপারটা এমন না। আপনি আপনার পছন্দ মতো, এখানে 3টা লিখছি, এই 3টার বাইরেও যদি আরো থাকে আপনার পছন্দের, আপনি সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। শুধু কোডগুলো সেম রাখলেই হবে, মানে আমি যে কোড দিয়ে কমান্ড দিব সেই কোডটা আপনাকে ওইভাবেই করতে হবে, আর কিছুই না। যে কোনো কোড এডিটর শুধুমাত্র আমি আমার কোডগুলো লেখার একটা জাস্ট মাধ্যম। আমি এই যে নোটপ্যাডের মধ্যে লিখতেছি, উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে এটা, আপনি এইটার মধ্যেও চাইলে লিখতে পারেন, যদিও এটার মধ্যে লিখলে আমরা খুব বেশি সুবিধা পাবো না, বা আমার কোডগুলো আমি খুব সুন্দর করে সাজাতে পারবো না, এই কারণে আমরা এটার মধ্যে লিখবো না। আমরা এমন একটার মধ্যে লিখবো যে কোড এডিটরগুলো মূলত তৈরি করা হয়েছে ডেভেলপারদের জন্য। ঠিক আছে, তো তাদের মধ্যে একটা হচ্ছে সাবলাইম টেক্সট। এখন এই সাবলাইম টেক্সটটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আর কিভাবে ইনস্টল করবেন, এটা একটা প্রশ্ন। আচ্ছা, কেউ যদি থাকেন যে আপনি এর আগে কখনোই কোনো সফটওয়্যার ইনস্টল করেন নাই, সেই ক্ষেত্রে আপনি youtube.com-এ যাবেন। youtube.com-এ গিয়ে
আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আপনি সাবলাইম টেক্সটটা ইনস্টল করে নেবেন। আমার যেই পিসিতে আমি এখন বসে আপনাদের সাথে কথা বলতেছি, এখানে আসলে আপনার কি বলে অলরেডি ইনস্টল করা আছে। এই কারণে আমি আর হচ্ছে যে এখানে ইনস্টল করব না। আমি এখানে লিখি বিজেডআইটি ইনস্টিটিউট, এটা লিখে সরি ইনস্টিটিউট লিখে আপনারা একটু সার্চ করবেন ইউটিউবে এসে। তারপরে আপনারা এই যে এখানে পেয়ে যাবেন, এটার মধ্যে যাবেন, এই যে বিজেডআইটি ইনস্টিটিউট, অনলাইন ইনস্টিটিউট সরি, আচ্ছা যাই হোক ইনস্টিটিউট লিখলেই আসবে। এরপরে আপনারা এই প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে আসার পরে দেখবেন এই যে সামারি অফ ওয়েব ডিজাইন কোর্স, এই প্লে লিস্টে আসবেন। এটাকে আমি একটু অফ করে রাখি। এইখানে দেখেন এই যে 2 নাম্বারটা হাউ টু ইনস্টল ব্র্যাকেটস কোড এডিটর। আপনারা যদি কেউ ব্র্যাকেটস ইউজ করতে চান তাহলে এই ভিডিওটা দেখবেন, আর কেউ যদি সাবলাইম টেক্সট ইউজ করতে চান তাহলে যে 3 নাম্বার ভিডিওটা দেখবেন, হাউ টু ইনস্টল সাবলাইম টেক্সট কোড এডিটর। ঠিক আছে, আপনাকে সাবলাইম টেক্সটের ওয়েবসাইটে যাইতে হবে, তারপরে ওইটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। পুরো প্রসেসটাই এই ভিডিওতে দেখানো আছে, ব্র্যাকেটসের ক্ষেত্রে আর সাবলাইম টেক্সটের ক্ষেত্রে। তো এই দুইটার যে কোনো একটা যদি আপনি ইউজ করেন তাহলে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। যদি আপনি ইনস্টল করতে না পারেন এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, আমি এইখানে ইনস্টলেশনটা দেখাচ্ছি না, আপনারা হচ্ছে এখান থেকে দেখে নেবেন, কারণ আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা আছে। ওকে, তো আমি এটা এখান থেকে ফেলে দিলাম। এবার হচ্ছে যে আমার কোড এডিটরটা আমি একটু দেখাই। এই হচ্ছে আমার কোড এডিটর। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে এখানে লিখতে পারি সাবলাইম টেক্সট 3। এবার আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে আমার কোড এডিটরটা ওপেন হয়ে যাবে। এই হচ্ছে কোড এডিটর। এই ভাইয়া আমরাও কি ওপেন করব? না, আপনারা কেউ ওপেন করবেন না, আপনাদের কাজ করতে হবে না, আপনারা শুধু দেখেন। আপনাদেরকে তো ভিডিও দিয়ে দেওয়া হবে, আপনারা তখন বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। কারণ এখন যদি আপনারা কাজ করেন তাহলে স্ক্রিন, আমার স্ক্রিন আপনাদের স্ক্রিন ঝামেলা হয়ে যাবে, আপনারা অনেক কিছুই মিস হয়ে যাবে আর কি কথাগুলো। সো আপনারা এখন শুধু দেখেন, পরে বাসায় বসে ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কোড এডিটর আমরা পেয়ে গেলাম। আমরা জানি এটার মধ্যে আমাদের লিখতে হবে, এখানে কোড লিখব। তবে এখনো কোড লেখার সময় হয় নাই, কারণ আমরা এখনো একটা ওয়েব পেজই তৈরি করি নাই। আমরা কোড লিখে ওই ওয়েব পেজে কিভাবে দেখব? ওয়েব পেজই যদি না থাকে তাহলে সারাদিন কোড লিখলেও তো লাভ নাই। কারণ আমার এমন একটা ওয়েব পেজ দরকার, এই যে এখানে এই যে টেক ইন সিস্টেমসের যে পেজটা আছে, কিংবা আমরা একটু আগে ইউটিউবে গিয়েছিলাম একটা ওয়েব পেজ। ঠিক আছে, এই যে ওয়েব পেজগুলো আছে, তা আমাদের এমন একটা ওয়েব পেজ প্রয়োজন যে ওয়েব পেজের মধ্যে হচ্ছে যে আমরা কি বলে আমাদের কন্টেন্টগুলো শো করাইতে পারবো। ঠিক আছে, তো আমাদের ওয়েব পেজ বানাতে হবে। তো এটা বানানোর জন্য আমি এখানে চলে আসছি। আপনার কম্পিউটারের মানে আপনার পছন্দ মতো যে কোনো ড্রাইভে যে কোনো জায়গায় আপনি আপনার প্রজেক্টের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। প্রজেক্ট বলতে আপনি যখন একটা নতুন কাজ করবেন, প্রজেক্ট হতে পারে, মানে এখন তো প্রফেশনালি কোনো প্রজেক্ট তৈরি করছেন না, এখন প্র্যাকটিস করার জন্য করবেন, অ্যাসাইনমেন্ট হিসেবে করবেন। তো ধরেন ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সেকেন্ড অ্যাসাইনমেন্ট, বা অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, কিংবা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এরকম নামের প্রতিদিনের কাজের ফোল্ডার আলাদা আলাদাভাবে তৈরি করবেন। মূলত আপনি যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনাকে ওই প্রজেক্টের নামে একটা ফোল্ডার বানাইতে হবে, আর ওই প্রজেক্টে যা কিছু ব্যবহার করবেন সব কিছু ওই ফোল্ডারের মধ্যে রাখতে হবে, ওই ফোল্ডারের বাইরে রাখা যাবে না। তো আজকে আমাদের প্রজেক্টের নাম আমরা দিলাম ধরেন ডে 2। ঠিক আছে, তো এরকম নাম দিলাম। তো এই ডে 2 ফোল্ডারের মধ্যে আমাদের আজকে যা কিছু আছে সব কিছু আমরা এটার মধ্যে রাখবো, যা কিছু তৈরি করার প্রয়োজন পড়বে সব কিছু আমরা এটা এখানে রাখবো। তো এই জন্য আমরা ডে 2 ফোল্ডারের মধ্যে আসছি, এবং এখানে আমরা এখন একটা ফাইল ক্রিয়েট করব। তো ওই ফাইলটাই হবে মূলত আমাদের ওয়েব পেজ। আর এটা করার জন্য আমাদের বুঝতে হবে এক্সটেনশন বলে একটা ব্যাপার আছে। তো এক্সটেনশন জিনিসটা কি সেটা বোঝানোর জন্য আমি দেখি আমার এখানে কোনো ছবি আছে কিনা। ডিজাইন, এখানে কোনো, সব এটা পুরোটাই ফাঁকা আসলে। এখানে পার্সোনাল, এখানে ডট দিয়ে যেটা থাকে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে আসছি, ধরেন এখানে যাই। তো এখানে দেখেন দুইটা ছবি আছে। এখানে এটা একটা ছবি, এটা একটা ছবি। দেখেন আমি এটার উপরে যদি রাইট বাটন ক্লিক করে রিনেমে যাই, মানে নাম চেঞ্জ করার জন্য, তাহলে দেখেন একটা অংশ ব্লক হয়ে আছে আর একটা অংশ ফাঁকা। তো যেই অংশটুকু ব্লক হয়ে আছে, ব্লু হয়ে আছে, এই জিনিসটা হচ্ছে আপনার এই ফাইলের নাম। কিন্তু যে অংশটুকু ব্লক হয়ে নাই সেটা হচ্ছে এই ফাইলের এক্সটেনশন।
তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এই যে এক্সটেনশন, এই এক্সটেনশন জিনিসটা বুঝতে হবে। তো আমাদের প্রত্যেকটা ফাইলেই এরকম এক্সটেনশন থাকে। আপনি আপনার কম্পিউটার বলেন বা মোবাইল ডিভাইস বলেন, যত ধরনের ফাইল আছে, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন দেখবেন ডক্স ফাইল ব্যবহার করতেছেন। অনেকে পিডিএফ বই পড়েন, আমরা বলি পিডিএফ পিডিএফ, আসলে পিডিএফ কেন বলি, কারণ ফাইলটার নাম হচ্ছে পিডিএফ। ঠিক আছে, হয়তো অনেকে খেয়াল করেছেন, হয়তো কেউ খেয়াল, অনেকে আবার খেয়াল করেন নাই। তো মূলত ওই ফাইলটা হচ্ছে পিডিএফ ফাইল, এটার এক্সটেনশন দেখবেন ফাইলের নামের পরে ডট পিডিএফ লেখা। আমরা অনেক সময় বলি না এই এমপি3 গান আছে, তো এমপি3 গান কেন বলি, মূলত অডিও ফরম্যাটের অনেকগুলো আছে অডিওর এক্সটেনশন, তবে তার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি দেয় হচ্ছে এমপি3, এই জন্য আমরা এমপি3 ফরম্যাটের গানগুলো খুব বেশি শুনি। দেখবেন আপনার গানের নাম যদি হয় আমার সোনার বাংলা, ওই নামের পরে দেখবেন হচ্ছে যে ডট দিয়ে এমপি3 লেখা আছে। তো এটা হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন। তো মূলত ফাইলের এক্সটেনশনের উপর নির্ভর করে যে এই ফাইলটা কি ধরনের ফাইল। তো আমাদের আসলে এমন এক ধরনের ফাইল দরকার যেই ফাইলটা হচ্ছে একটা আপনার কি বলে এটাকে, এইচটিএমএল, মানে যেটা একটা ওয়েব পেজ হবে। তো আর এটার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, মানে আমরা যেখানে ফাইল তৈরি করতে চাচ্ছি day2 নামক ফোল্ডারের মধ্যে আমরা একটা কাজ করি, এই day2 ফোল্ডারটাকে ওপেন করি, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা নিউ অপশনে যাব, তারপরে যাব টেক্সট ডকুমেন্ট এই অপশনে। এই টেক্সট ডকুমেন্ট অপশনে যাওয়ার পরে একটা টেক্সট ফাইল ক্রিয়েট হবে, কিন্তু আমরা এটাকে টেক্সট ফাইল রাখবো না, এটাকে আমরা এইচটিএমএল ফাইল বানাবো। যেই অংশটুকু ব্লক হয়ে আছে একটু আগেই বললাম এটা হচ্ছে নেম। তো এখানে আপনি একটা নাম দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো নাম আপনি দিতে পারেন। চাইলে আপনার নাম দিতে পারেন, আপনার ভাইয়ের নাম, বোনের নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, গার্লফ্রেন্ডের নাম, বয়ফ্রেন্ডের নাম, শ্বশুরের নাম, শাশুড়ির নাম, সবার নাম দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আসলে এগুলো দিবেন না, প্র্যাকটিস করার সময় দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আসলে এরকম দিবেন না, কারণ প্রফেশনালি যখন কাজ করব তখন আমরা এই যে ওয়েব পেজটা বানাচ্ছি কোন পারপাসে বানাচ্ছি ওই পারপাস অনুযায়ী আমরা নামটা সিলেক্ট করব। তো যাই হোক, আমি আপাতত আমার নাম দিয়ে দেখাই। আমি এখানে নাম দিলাম নাহিদ। তারপরে আমি যদি এখন বাহিরে ক্লিক করি তাহলে এটা একটা টেক্সট ফাইল হয়ে যাবে, কারণ এটার এক্সটেনশন হচ্ছে ডট টিএক্সটি। তাই আমরা পিছনের এই অংশটুকু মুছে দিব ডিলিট বাটন প্রেস করে। তো মুছে গেল। এবার আমি নতুন করে আরেকটা ডট দিয়ে লিখব এইচটিএমএল। ঠিক আছে, তো এখন আমার এই ফাইলটা হচ্ছে ডট এইচটিএমএল ফাইল, অর্থাৎ এটা এখন একটা ওয়েব পেজ হবে। এবার যদি আমি বাহিরে একটা ক্লিক করি তাহলে আমার কাছে একটা উইন্ডো আসবে, এখানে আমাকে বলবে আমি আসলেই কি এইচটিএমএল ফাইল তৈরি করতে চাই কিনা, আপনি বলবেন ইয়েস। এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা এইচটিএমএল ফাইল হয়ে গেছে এবং পাশে ব্রাউজারের যেই আইকন সেটা দেখা যাচ্ছে। আমরা এটাকে একটু বড় করি, এখান থেকে লার্জ করে দিলাম। তো দেখেন এই যে ব্রাউজারের যে লোগোটা সেটা দেখা যাচ্ছে। তো এটা কোন ব্রাউজারের লোগো, আপনারা মোটামুটি সবাই এটার সাথে পরিচিত, আই থিঙ্ক গুগল ক্রোম। তো আমার এই যে যেই পিসিটা দিয়ে আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করলাম, এই পিসিতে গুগল ক্রোম ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা আছে। যেহেতু এটা ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা আছে তাই গুগল ক্রোমের আইকনটাই আমরা দেখতে পাচ্ছি। এখানে মোজিলা ফায়ারফক্সও আছে, যদি আমি মোজিলা ফায়ারফক্সকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করতাম তাহলে আমার এখানে মোজিলা ফায়ারফক্সের আইকন আসতো। কারো কারো পিসিতে দেখবেন ইন্টারনেট এক্সপ্লোরার আসতে পারে, কারণ আপনার পিসিতে হয়তো ডিফল্টভাবে ইন্টারনেট এক্সপ্লোরারটা দেওয়া আছে, মানে ডিফল্ট সেট করা আছে। তো এখানে কোন আইকন আসলো সেটা আসলে বিষয় না, মূলত আমার এইচটিএমএল ফাইলটা হলেই হবে এবং আপনার যেই আইকন আসবে ওই আইকনেই আপনি রান করবেন ব্যাপারটা এমন না, আপনি এই ফাইলটাকে যে কোনো ব্রাউজারেই রান করতে পারবেন। রাইট বাটন ক্লিক করার পরে আমরা ওপেন উইথে যেতে পারি এবং এখানে যে ব্রাউজারগুলো আছে সব ব্রাউজারের নাম আপনি পাবেন এবং আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজারে আপনি রান করে নেবেন। তো আমি সাধারণত গুগল ক্রোম এবং ফায়ারফক্সে কাজ করি। তো এখন আমার গুগল ক্রোমটা ওপেন করা আছে তাই আমি গুগল ক্রোমে রান করছি। গুগল ক্রোমে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছি যে আমার এই ফাইলটা গুগল ক্রোমে ওপেন হয়ে গেছে। তো এই যে দেখেন নাহিদ ডট এইচটিএমএল ফাইল, এটা আমাদের এই যে টেকেন সিস্টেমসের পাশেই আছে। ঠিক আছে, তো টেকেন সিস্টেম যেহেতু একটা ওয়েবসাইট, এটাও ব্রাউজারে এবং আমাদের এটাও ব্রাউজারে, তবে আমাদের এই দুইটা ওয়েবসাইটের মধ্যে, মানে আমাদের আজকের ফাইলটা আর টেকেন সিস্টেমের যে পেজটা, এই দুটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে, প্রথম পার্থক্য, টেকেন সিস্টেমসের পেজগুলোতে অনেক কন্টেন্ট আছে আর আমাদের পেজে কোনো কন্টেন্ট নাই, একেবারে ফাঁকা।
আরেকটা পার্থক্য হচ্ছে টেকেন সিস্টেম বর্তমানে লাইভে আছে, চাইলে এটাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই ওয়েবসাইটে ব্রাউজ করা যাবে, কিন্তু আমাদের যেটা আছে সেটা চাইলেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্রাউজ করা যাবে না, কারণ এটা এখন আমার লোকাল কম্পিউটারে স্টোর অবস্থায় আছে, এটা এখনও আমরা লাইভ করি নাই। তো আমরা আমাদের কোর্সের শেষের দিকে আমরা কিভাবে লাইভ করতে হয় সেটা আমরা একদম শেষের দিকে দেখব। আপাতত আমরা ডিজাইনটা শিখতে থাকি। ওকে, তো আমাদের কাছে ফাইলটা চলে আসছে, আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের ওয়েব পেজটা অ্যাটলিস্ট ক্রিয়েট হয়েছে, বাট ওই যে প্রথমে বলে আসছিলাম যে একটা খালি ফ্ল্যাট যেমন ফাঁকা থাকে, একটা ওয়েব পেজও তেমন ফাঁকা থাকে। তো এখন এটাকে আস্তে আস্তে আমাদের কন্টেন্ট দিয়ে ভরতে হবে। তো কন্টেন্ট আমরা কিভাবে নিয়ে আসবো, ওই যে বলছিলাম আমাদের কাছে একটা কোড এডিটর থাকবে, যেই কোড এডিটরটা আমরা ইনস্টল করে নিব, এই কোড এডিটরের মধ্যে আমরা লিখব আর এখানে চলে আসবে। তবে কোড এডিটরে তো শুধু লিখলে হবে না, আমার তো অনেকগুলো ফাইল থাকতে পারে, এরকম অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি। তো ওই প্রজেক্টটাকে আসলে কোড এডিটরে আগে ওপেন করে নিতে হবে, তারপর আমরা এখানে কাজ করব, ঠিক আছে? তবে এখানে কোড এডিটরে যাওয়ার আগে আমি আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কম্পিউটারে যারা এখন পর্যন্ত কখনোই এইচটিএমএল নিয়ে কাজ করেন নাই বা কোনো সেটিংস কখনো চেঞ্জ করেন নাই অপারেটিং সিস্টেম দেওয়ার পরে, অর্থাৎ উইন্ডোজ দেওয়ার পরে, তাদের জন্য এইভাবে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে গিয়ে ফাইল ক্রিয়েট করাটা একটা ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা কি ঝামেলা আমি একটু দেখাই। আমরা স্টার্ট বাটনে ক্লিক করতেছি এবং এখানে সার্চ করতেছি ফোল্ডার অপশন। এটা হচ্ছে আপনার উইন্ডোজ 7, তাই এখানে লিখেছি ফোল্ডার অপশন, তাই এখানে আমি ফোল্ডার অপশনই পাবো। কিন্তু আপনার যদি উইন্ডোজ 10 হয়ে থাকে, তাহলে আপনি যদি এখানে লেখেন ফোল্ডার অপশন, তাহলে এখানে ফোল্ডার অপশন লিখলেও এখানে ফোল্ডার অপশন পাবেন না। এখানে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশনস, ফাইল এক্সপ্লোরার অপশনস, ঠিক আছে? আমি দুইবার বললাম ফাইল এক্সপ্লোরার অপশনস, এখানে সেটা পাবেন। সার্চ করতে পারেন ফোল্ডার অপশন লিখেই, কিন্তু এখানে পাবেন ফাইল এক্সপ্লোরার অপশনস উইন্ডোজ 10 এর ক্ষেত্রে। আর উইন্ডোজ 7 কিংবা 8 এর ক্ষেত্রে আপনারা হচ্ছে ফোল্ডার অপশন লিখলে এখানে ফোল্ডার অপশনই পাবেন। তো যাই হোক, ফোল্ডার অপশনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা উইন্ডো আসবে। এটা উইন্ডোজ 10 হোক, 7 হোক, 8 হোক, যেটাই হোক না কেন সবার ক্ষেত্রে সেম। এখানে ভিউ নামক একটা ট্যাব আছে, এই ট্যাবের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এই যে এখানে দেখেন হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস বলে একটা অপশন আছে, যেটাকে এখানে ডিফল্টভাবে চেক করা থাকে। যখন এরকম চেক করা থাকে, এটা ডিফল্ট যখন উইন্ডোজ দেয় তখন হচ্ছে এটা ডিফল্টভাবেই চেক করা থাকে। যেহেতু এখানে এটা চেক করা থাকে, এই অবস্থায় যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের যে এক্সটেনশনটা থাকে সেই এক্সটেনশনটা হাইড হয়ে যায়। তো এই অবস্থায় কোনো ফাইলেরই এক্সটেনশন দেখতে পাবেন না। শুধু এমন না যে এই এইচটিএমএল ফাইলের এক্সটেনশন, আপনি যদি হচ্ছে আমরা একটু আগে এই যে এখানে ছিলাম, এই যে দেখেন এখানে nahid.png ফাইল ছিল, ঠিক আছে? এটা কিন্তু এখানে নাই, ঠিক আছে, চলে গেছে। কারণ একটাই, যে আমরা এখান থেকে হাইড করে দিছি, এক্সটেনশন দেখা যাবে না। তো যদি এই ডিফল্ট সেটিংসটা থাকে, তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে গিয়ে কোনো এইচটিএমএল ফাইল তৈরি করতে পারবেন না। আসেন আমি তৈরি করার চেষ্টা করি। ধরেন আরেকটা ফাইল বানাচ্ছি, afridi.html, এটা দিলাম। দেওয়ার পরে যদি বাহিরে ক্লিক করি, দেখেন আগের মতো আমার কাছে কোনো উইন্ডো আসে নাই এবং আমাকে জিজ্ঞাসাই করে নাই যে আমি কি আসলে এইচটিএমএল ফাইল তৈরি করতে চাই কিনা। এবং দেখতেই পাচ্ছি যে এই দুইটা ফাইলের মধ্যে পার্থক্য আছে, এখানে ব্রাউজারের আইকন আর এখানে টেক্সট ফাইলের আইকন, ঠিক আছে? তো ওকে ফাইন, আমরা তাহলে কি করব? আমরা অবশ্যই সবার আগে এই ফাইল তৈরি করার আগে এই অপশন ফোল্ডার অপশন থেকে এই হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপসটা এখান থেকে আনচেক করে তারপরে আমরা অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে দেখেন এইচটিএমএল চলে আসছে, আর এই ফাইলের ক্ষেত্রে দেখেন .txt চলে আসছে। এই যে afridi.html যে লিখছি, এটাই এখন পুরোটা নাম হিসেবে ধরতেছে, আর এই txt যেহেতু হাইড ছিল সেটা এখন এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমরা ওকে করে দিলাম। এবার এটাকে যদি চান আপনি আবার রিনেম করে কাজ করতে পারেন। রিনেম বলতে শুধু এই যে txt অংশটুকু .txt অংশটুকু কেটে দিলেই হবে। এখন যদি আমরা আবার বাইরে ক্লিক করে ইয়েস করে দেই, দেখেন এই যে afridi.html ফাইলটাও এখন তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আমরা আসলে একটা HTML ফাইল ক্রিয়েট করব। ওকে, আর ব্রাউজারে কিভাবে রান করতে হয় সেটাও আমরা একটু আগে দেখে ফেলছি। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে যে কোনো ব্রাউজার
সিলেক্ট করে দিব, কিংবা ডাবল ক্লিক করলে ব্রাউজারে রান হয়ে যাবে, তবে ডাবল ক্লিক করলে ডিফল্ট যে ব্রাউজার থাকবে সেখানে রান হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখন আমাদের এই ফাইলগুলোকে কোড এডিটরে নিয়ে যাব। আর কোড এডিটরে নিয়ে যাওয়ার জন্য ফাইলগুলোকে না নিয়ে একটু ব্যাক করে যে ফোল্ডারটা আছে আমাদের প্রজেক্ট ফোল্ডার ডে 2, এই ফোল্ডারটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা জাস্ট ড্র্যাগ করে এই যে এখানে এভাবে ছেড়ে দিলেই এটা চলে আসবে। ঠিক আছে, এটাকে এবার একটু বড় করে দিই। ওকে, তো দেখেন এই যে ডে 2 আর এটার মধ্যে দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইল এখানে দেখা যাচ্ছে। তো আপনি এই দুইটার মধ্যে যেই ফাইলে কাজ করবেন সেই ফাইলের উপরে ক্লিক করবেন। তো আমরা রান করছি কোনটা ব্রাউজারে, দেখেন তো nahid.html। তো আমরা চাচ্ছি nahid.html এই কাজ করব। afridi.htmlটা শুধু এক্সটেনশন হাইড করার যে বিষয়টা থাকে সেটা দেখানোর জন্য এটা তৈরি করেছিলাম, এটার মধ্যে আমরা কাজ করব না। আমরা কাজ করব কোনটায়, nahid.html। তাই আমি এটার উপরে ক্লিক করলাম। এবার দেখেন এই যে nahid.html এটা এখানে চলে আসছে। এবার আমরা এখানে কাজ লিখতে পারবো। তো কি লিখব, ধরেন আমরা এখানে লিখলাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এইটুকুই লিখলাম। সাপোজ আলহামদুলিল্লাহ we have started our web design course, এরকম কিছু একটা লিখলাম। লিখে সেভ করতে হবে অবশ্যই। আর সেভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করবেন। কিবোর্ড থেকে Ctrl+S, S ফর সেভ। তো আপনি এটা Ctrl+S দিলেই এটা সেভ হয়ে যাবে। আর ডকুমেন্টটা সেভ হয়ে গেলে তারপরে আপনি আপনার ব্রাউজারে গিয়ে চেক করবেন যে ওই জিনিসটা আসছে কিনা, আপনি যেটা চাচ্ছেন সেটা আসছে কিনা। তো দেখেন আমরা এখানে লিখছি একটা লাইন, বাট এখানে আমাদের ব্রাউজারটা এখনো ফাঁকা। এর কারণ হচ্ছে ব্রাউজারে আমরা অনেক আগেই ফাইলটাকে রান করে রাখছি, কিন্তু লিখছি অনেকক্ষণ পরে, যার ফলে ব্রাউজার জানেই না যে এখানে আসলে কোনো কিছু লেখা হয়েছে। তাই ব্রাউজারটাকে নতুন করে একটু রিলোড করতে হবে। যদি আপনি ব্রাউজারটাকে রিলোড করেন তাহলেই হচ্ছে যে আপনি হচ্ছে এখানে এটাকে পাবেন। তো ব্রাউজারকে রিলোড করার জন্য রাইট বাটন ক্লিক করে রিলোড বাটনে ক্লিক করতে পারেন, কিংবা হচ্ছে এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি রিলোড আইকন, এটার উপরে ক্লিক করেও আপনি হচ্ছে এটাকে রিলোড করতে পারেন, কিংবা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করে রিলোড করতে পারেন। আর ফর রিলোড, ঠিক আছে, Ctrl+R, তাহলেই হচ্ছে এটা রিলোড হয়ে যাবে। তো আমরা এখান থেকে Ctrl+R প্রেস করলাম, দেখেন এখানে রিলোড হয়ে গেছে, এবং এখানে আমরা ওই যে কোড এডিটরের মধ্যে যে লাইনটা লিখেছিলাম সেই লাইনটাই আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আপনি আপনার মতো করে আরো যা খুশি তাই আপনি এখানে লিখতে পারেন। যেমন আমি এখানে লিখলাম যা খুশি তাই। ঠিক আছে, এটাই লিখলাম। লিখে কি করতে হবে, সেভ, Ctrl+S, সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই আবার দেখবো ওই লাইনটা আসে নাই, যা খুশি তাই কথাটা আসে নাই। কি করতে হবে, রিলোড। এবার রাইট বাটন ক্লিক করে রিলোড বাটনে ক্লিক করি, দেখেন দিলাম, এই যে দেখেন যা খুশি তাই কথাটা চলে আসছে। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে। সমস্যাটা কি, আমরা এখানে লিখলাম আলাদা আলাদা দুইটা লাইনে, বাট এখানে আসলো একই লাইনে। HTML আসলে যেটা করে সেটা হচ্ছে ডিফল্ট ভাবে সে সব কিছুকে একই লাইনে নিয়ে আসে, যদি না আপনি কোনো কমান্ড দিয়ে বলে দেন যে তার আলাদা আলাদা লাইনে থাকবে। তো এই কমান্ডগুলো দেওয়ার জন্য আমাদের মূলত ট্যাগ ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো ট্যাগ কি, ট্যাগ হচ্ছে HTML কে বোঝানোর একটা ফরম্যাট যে আমি এই জিনিসটা চাচ্ছি। তো ট্যাগ কিভাবে লিখতে হয় চলেন আমরা এখন সেটা দেখব। মূলত HTML হচ্ছে একটা ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, আর আমাদের ট্যাগ দিয়েই কাজ করতে হবে। তো ট্যাগ লেখার নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে একটা লেস দেন সাইন দিতে হবে, তারপরে লিখতে হবে ট্যাগ নেম, তারপর আপনাকে একটা গ্রেটার দেন সাইন দিতে হবে। ঠিক আছে, তো এই যে অংশটুকু লিখলাম, এই অংশটুকুর মানে হচ্ছে আমি একটা ট্যাগকে শুরু করলাম। কিন্তু একটা ট্যাগের শুরু থাকলে সেটা তো শেষও থাকে, তো এটাকে আবার শেষ করতে হবে। শেষ করার জন্য সেম জিনিসটা আপনাকে আবার লিখতে হবে, লেস দেন সাইন দিতে হবে, তারপর আপনার ট্যাগ নেম লিখতে হবে, এরপর একটা গ্রেটার দেন সাইন দিতে হবে। ঠিক আছে, আমি একটু জুম করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা লিখছিলাম এখানেও সেটাই লিখলাম। তো এই হচ্ছে ট্যাগ শুরু আর এই হচ্ছে শেষ। তবে শুরু আর শেষের মাঝখানে কোনো মানে দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই সেম। তাই ব্রাউজার কিন্তু বুঝতে পারবে না কোথায় শুরু হলো কোথায় শেষ হলো। ঠিক আছে, মানে শুরুটা পাবে বাট শেষটা পাবে না, এখানে সে দেখবে আবার শুরু হয়েছে। ঠিক আছে, কারণ দুইটা তো সেম। এই জন্য যেখানে ক্লোজ হবে সেইখানে আপনার ওই ট্যাগ নেমের আগে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে, একটা ব্যাক স্ল্যাশ ব্যবহার করতে হবে।
ঠিক আছে, তাহলে এখানে ট্যাগ নেমটা চলে আসবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার, যে আমরা এখানে ট্যাগ নেম এখানে একটা শুরু করলাম এবং এইখানে শেষ করলাম, দুইটা সেম, শুধু যেখানে ক্লোজ হবে সেখানে স্ল্যাশ দিয়ে তারপরে ট্যাগের নামটা লিখতে হবে। এই হচ্ছে আপনার ট্যাগ। আর মাঝখানে আপনি আপনার কন্টেন্ট যেটা রাখতে চাচ্ছেন সেই কন্টেন্ট আপনি মাঝখানে রাখবেন। তাহলে ট্যাগ শুরু, ট্যাগ শেষ, মাঝে থাকবে কন্টেন্ট। ওকে, তবে এইচটিএমএল এর ট্যাগ নেম বলে কিন্তু কোনো ট্যাগ নাই, এটা জাস্ট বোঝানোর জন্য আমি করছি। এইচটিএমএল অনেকগুলা ট্যাগ আছে, যেমন h1, h2, h3, h4, h5, h6, p ট্যাগ, তারপরে i ট্যাগ, u ট্যাগ, তারপরে b ট্যাগ, স্ট্রং ট্যাগ, তারপর তারপর আছে ইউএল ট্যাগ, এলআই ট্যাগ, টেবিল ট্যাগ, ফর্ম ট্যাগ, ইনপুট ট্যাগ, এরকম অনেকগুলো ট্যাগ আছে। তো সব ট্যাগ আসলে আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে না, আমাদের হাতে গোনা 25 থেকে 30টা ট্যাগ লাগে, যে ট্যাগগুলো আমাদের ব্যবহার করতে হয়। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা, যেটা আমাদের প্রায়ই লাগবে, মানে প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাঙ্কর ট্যাগ ছাড়া ওয়েবসাইটই হয় না। তারপরে এখানে দেখেন H1, H2, H3, H4, H6 এই ট্যাগগুলোও ব্যবহার হয়ে থাকে, তবে এদের মধ্যে H2টা, H3টা, H4 এই তিনটা অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। H5, H6 একটু কম, আর H1 প্রত্যেকটা ওয়েবসাইটে একবারই ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া আমরা এখানে পি ট্যাগ দেখতে পাচ্ছি, এটা মূলত প্যারাগ্রাফ তৈরি করার জন্য নিয়ে থাকি। তারপরে আই ট্যাগটা দেখতে পাচ্ছি, এটা ইটালিক করার জন্য করা হয়। ইউ ট্যাগটা দেখতে পাচ্ছি, কোনো কিছুর নিচে যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে এটা ব্যবহার করা হয়। এইরকম এক একটা ট্যাগের এক এক রকম ব্যবহার। ঠিক আছে, তা আমরা এখন সেই ব্যবহারগুলো দেখব। তো চলেন আমরা ওই ব্যবহারগুলো দেখি। আপাতত আমরা এগুলোকে এখান থেকে ফেলে দিই, ফেলে দিয়ে আমরা সেভ করলাম। সেভ করে ব্রাউজারে গিয়ে দেখব কিন্তু আগের জিনিসটাই আছে, কারণ এখন পর্যন্ত আমরা এখানে যা কিছুই লিখছি বা ফেলে দিছি এখানে কিন্তু একটাবারও রিলোড করি নাই। তো আমরা রিলোড করলে দেখব এটা এখন একেবারেই ফাঁকা, কোনো কিছু নাই। এবার আমরা শুরু করব। তো আমরা এখন প্রথমে ব্যবহার করব h1 ট্যাগ, তাই আমি এখানে একটা লেস দেন সাইন দিলাম, তারপরে লিখলাম h1, তারপর আমি একটা গ্রেটার দেন সাইন দিলাম। তাহলে আমার ট্যাগটা এখানে শুরু হয়ে গেল। ঠিক আছে, লেস দেন সাইন দিলাম, তারপরে গ্রেটার দেন সাইন, আর মাঝখানে আমার ট্যাগের নামটা থাকবে। ওকে, আর এটা যেহেতু শুরু হয়েছে তার মানে এটা শেষ করতে হবে। আর শেষ করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই সেম জিনিসটাই আমরা আবার লিখব, অর্থাৎ এই সেম কথাটাই আমরা আবার এখানে লিখলাম, তবে এখানে শুধুমাত্র আমাদের একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। তাহলে h1 ট্যাগ এখানে শুরু আর শেষ, ব্রাউজার এবার চিনতে পারবে। এবার আপনি মাঝখানে যেটা আপনার প্রয়োজন আর কি, আপনি সেটাই এখানে লিখতে পারেন। তো এখানে এখন আপনি কি লিখবেন, সাপোজ আপনি এখানে লিখলেন হ্যালো বাংলাদেশ। এবার যদি আপনি সেভ করেন আর আপনার ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে যদি আপনি এখানে একটা রিলোড করেন, তাহলে আপনি এখানে দেখবেন হ্যালো বাংলাদেশ কথাটা আসছে এবং এটা অনেক বড় হয়ে আসছে। ওই যে একটু আগে লিখছিলাম যে আমরা ওয়েব ডিজাইন স্টার্ট করলাম, সেটা কিন্তু অনেক ছোট হয়ে আসছিল, যা খুশি তাই কথাটা লিখছিলাম, সেটাও কিন্তু অনেক ছোট হয়ে আসছিল, বাট এটা অনেক বড় হয়ে আসছে। আচ্ছা, তো হ্যালো বাংলাদেশ কথাটা বড় হয়ে আসছে কারণ আমরা h1 ট্যাগের মধ্যে রাখছি। h1 ট্যাগটা মূলত ব্যবহার করা হয়ে থাকে যেন আমাদের হেডিংটা অনেক মানে কোনো কিছুর হেডিং দেওয়ার জন্য। যেমন আমরা পত্রিকায় দেখি যে কোনো একটা নিউজ হলে সেই নিউজটাকে অনেক বড় করে দেখানো হয়ে থাকে, তাই না? মানে নিউজের যে হেডলাইনটা, মানে নিউজটাকে না, নিউজের হেডলাইনটা বড় করে দেখানো হয়ে থাকে। আবার এক এক ধরনের নিউজের হেডলাইন এক একটা সাইজের হয়। কোনোটা দেখবেন বিশাল বড়, কারণ আজকে ধরেন বিশাল কিছু হয়েছে, একদম প্রধান নিউজ, সেগুলো অনেক বড় হয়ে আসে। আবার কিছু আছে তুলনামূলক হেডলাইন, তবে হচ্ছে তুলনামূলক ছোট হয়, কারণ এই নিউজের গুরুত্ব তুলনামূলক একটু কম। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যে এক একটার এক এক রকম সাইজ। তো আমাদের ওয়েবসাইটেও আসলে বিভিন্ন রকমের সাইজের হেডিং দিতে হয়। যেমন আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দেখাই, আমরা যদি এখানেই আসি, এখানে দেখেন এই যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এটা কত বড়, কিন্তু আমরা যদি পরক্ষণেই নিচে আসি, এটাও কিন্তু একটা হেডিং, কিন্তু এই হেডিংটা কিন্তু এই হেডিং এর তুলনায় ছোট। ঠিক আছে, এটাও কিন্তু মানে এত বড় হয়ে আসে নাই। এটাও কিন্তু হেডিং, এটাও কিন্তু হেডিং।
এই যে এইখানের থেকে এই যে এটা এই পর্যন্ত এটা কিন্তু হেডিং না, এটা একটা প্যারাগ্রাফ। কিন্তু এইটা এটা ছোটই থাকবে, সেটা নিয়ে কথা না, বাট এটাও হেডিং এটাও হেডিং, তবে দুইটা দুই ধরনের হেডিং। এই কারণে একটা একটা বড় হয়েছে একটা ছোট। আর এগুলো এই বড় ছোট হেডিং দেওয়ার জন্যই মূলত এইচটিএমএল এর 6টা হেডিং আছে, হেডিং ট্যাগ আছে, H1 H2 H3 H4 H5 H6। তো আমরা এখানে H1টার ব্যবহার দেখলাম, এখন আমরা H2 এর ব্যবহার দেখব। এবার আমরা একটু শর্টকাট লিখব। শর্টকাট কি? আমরা এই যে একটু আগে লিখছি। ভাইয়া জি একটা কোয়েশ্চেন ছিল জি যে বলেন। এই যে আমরা যে ওয়েবসাইটে বিভিন্ন রকমের ফন্ট ইউজ করি, তো এখানে চেঞ্জ করব। ধরেন একটা ওয়েবসাইটে তো অনেক রকমের আমরা ফন্ট ইউজ করি, তাই হ্যাঁ না? হ্যাঁ। তো সেগুলো কি H1 ইয়া ট্যাগ নেম দিয়ে চেঞ্জ আচ্ছা করতে হবে মানে নাকি এটা ফন্টের বাই ডিফল্ট? ফন্টের নাম আপনি মানে ফন্টটাকে চেঞ্জ করতে চাচ্ছেন এমন কিছু? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, ধরেন আমরা, হ্যালো হ্যাঁ বাংলাদেশ বুঝতে লিখলাম, পেরেছি। এরপরে আমি আমার নামটা লিখলাম, সেটা অন্য ফন্ট অন্য দিলাম, ফন্ট হবে। সেই ক্ষেত্রে তো আমি কিভাবে সেই করব? ক্ষেত্রে আমরা হচ্ছে যে এক্স্যাক্টলি। সিএসএস দিয়ে সেই ফন্টটাকে আমরা দেখাতে পারবো। তো এটা অনেক পরের ব্যাপার, ঠিক আছে? আরো ধরেন 4 থেকে 5টা ক্লাস পরে হচ্ছে এই ব্যাপারটা আসবে, ঠিক আছে? কিভাবে আমরা ফন্ট ইয়ে করতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে আমরা এতক্ষণ লেস দেন সাইন দিতেছিলাম, তারপরে ট্যাগের নাম লিখতেছিলাম, তারপর আবার গ্রেটার দেন সাইন দিচ্ছিলাম, তারপর আবার ট্যাগটাকে ক্লোজ করছিলাম। এভাবে না করে আমরা একটু শর্টকাট কাজ করতে পারি। সেটা কি? আমরা জাস্ট একটা ট্যাগের নাম লিখব, ঠিক আছে? ভ্যালিড একটা ট্যাগের নাম লিখব, যেই ট্যাগটা এইচটিএমএল এ আছে। এই ট্যাগের নাম লিখে যদি আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি, ঠিক আছে? কিবোর্ড থেকে ট্যাব, ঠিক আছে? এটা আপনারা পাবেন কিবোর্ডের একদম লেফট সাইডে, হচ্ছে যে লেফট সাইডের রোতে পাবেন। ওই ট্যাব বাটন পাবেন। এই ট্যাব বাটনে যখন আপনি প্রেস করবেন তখন দেখবেন আপনার ওই ট্যাগটা শুরু এবং শেষ হয়ে গেছে। তাহলে আপনাকে অনেক কষ্ট আর করতে হচ্ছে না, লেস দেন গ্রেটার দেন আবার ব্যাকস্ল্যাশ এত কিছু ঝামেলা করতে হবে না। শুধু আপনি ট্যাগের নাম দিয়ে ট্যাব দিবেন, ট্যাগের নাম ট্যাব, তাহলেই হয়ে যাবে। এবার এটার মধ্যে কোন কন্টেন্ট রাখতে চান সেটা আপনি রাখেন। ধরেন আমরা এখানে এবার লিখলাম হ্যালো অস্ট্রেলিয়া। এবার যদি আমরা সেভ করি আর আমরা যদি এখন ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি তাহলে দেখব হ্যালো অস্ট্রেলিয়া আসছে, কিন্তু এটা কিন্তু এখন বাংলাদেশের তুলনায় ছোট হয়ে আসছে। তো আমরা দুইটা হেডিং এর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। H1টা আসলে একটু বড় হয়ে আসে আর H2টা হচ্ছে তুলনামূলক একটু ছোট আসে। ঠিক একইভাবে H3 তুলনামূলক আরো একটু ছোট আসবে। তো আমরা যদি দেখি H3 লিখলাম, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম, H3 শুরু হলো শেষ হলো, এবং আমরা এখানে লিখলাম সাপোজ উই লাভ আওয়ার কান্ট্রি। এবার যদি আমরা সেভ করি আর আমরা যদি ব্রাউজারে যাই এবং এখানে একটা রিলোড করি তাহলে দেখেন উই লাভ আওয়ার কান্ট্রি এটা কিন্তু H2 থেকে তুলনামূলক আরো একটু ছোট আসছে। এভাবে H4 আরেকটু ছোট, H5 আরেকটু ছোট এবং H6 সবচেয়ে ছোট হেডিং হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যদিও আমরা যখন সিএসএস শিখব তখন এই হেডিংগুলোরও সাইজ পরিবর্তন করতে পারবো সিএসএস এর মাধ্যমে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমরা হচ্ছে দেখলাম 3টা দেখলাম, বাকি 3টা আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। আমরা সবগুলো হেডিং এর ব্যবহার সেম, শুধু এক পার্থক্য হচ্ছে বড় আর ছোট। এবার আমরা যেই ট্যাগটা দেখব সেই ট্যাগের নাম হচ্ছে পি ট্যাগ। তো আমি পি লিখে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করার সাথে সাথে এখানে একটা পি ট্যাগ শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবার এটার মাঝখানে আমরা একটা প্যারা রাখবো। মূলত পি ট্যাগটা ব্যবহার করা হয়ে থাকে প্যারাগ্রাফের জন্য। তো আপনি এখানে প্যারা ব্যবহার করতে পারেন। আর এখানে তাহলে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফ তো লিখতে অনেক সময়ের ব্যাপার, তাই আমরা যেটা করতে পারি কপি করে নিয়ে আসতে পারি। যেমন ধরেন এই যে আমরা এই যে এখানে কপি করে নিয়ে আসতে পারি, কিংবা লোরাম ইপসাম বলে একটা হচ্ছে বিষয় আছে, যারা ডিজাইন রিলেটেড কাজ করেছেন তারা হয়তো অনেকেই জানেন। লিখবেন লরাম ইপসাম, লিখে গুগলে সার্চ করবেন, তাহলে আপনারা ডামি কন্টেন্ট পেয়ে ডিফল্ট টেক্সট। যাবেন, ঠিক আছে? তো এই ডামি কন্টেন্ট গুলো হচ্ছে যে আপনারা কপি করে নিয়ে যেতে পারেন। এটা জাস্ট ডিজাইনাররা আমরা ব্যবহার করে থাকি ডামি কন্টেন্ট হিসেবে। আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারি। তবে সাবলাইম টেক্সটে আবার একটা সুবিধা আছে, আমাদের আসলে কোথাও থেকে কপি করে নিয়ে আসতে হবে না। আমরা জাস্ট এখানে লিখব লোরাম, ঠিক আছে? LOREM,
লোরাম লিখে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলেই আমরা দেখব যে আমাদের কাছে একটা প্যারা চলে আসছে। ঠিক আছে, সো আমাদের আসলে ওইখানে যাইতে হবে না, গিয়ে এটাকে কষ্ট করে কপি করে নিয়ে আসতে হবে না, ডিজাইন করার সময় আমরা এখানেই সেটাকে পেয়ে যাব। সো দেখেন আমাদের কাছে এটা চলে আসছে। এবার আমরা এটাকে সেভ করে দিতে পারি, আর আমরা আমাদের ব্রাউজারে গিয়ে এখন একটা রিলোড করে দেখতে পারি আমাদের প্যারাটা আসছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের প্যারাগ্রাফটা চলে আসছে। ওকে, এভাবে আপনার যতগুলো প্যারাগ্রাফ নেওয়া প্রয়োজন পড়বে আপনি নিতে পারবেন। যেমন ধরেন আমরা এখানে যদি একটু তাকাই, এটা কিন্তু একটা প্যারা, এরপরে দেখেন এই যে এটা একটা ছোট্ট প্যারা, আবার এই যে এখান থেকে এই পর্যন্ত আরেকটা প্যারা, আবার এখান থেকে এই পর্যন্ত আরেকটা প্যারা, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা প্যারাগ্রাফ ট্যাগ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো আপনি যদি দুইটা প্যারাগ্রাফ নিতে চান তাহলে আপনাকে আরেকটা পি ট্যাগ নিয়ে এখানে লোরাম লিখে আবার ট্যাব বাটন প্রেস করতে হবে। ম্যান্ডেটরি না এখানে দুইবার এন্টার প্রেস করা, আপনি চাইলে এইভাবে একসাথেও রাখতে পারেন, তবে হিবিজিবি লাগে তাই আমি এখানে এক্সট্রা একটা এন্টার প্রেস দিছি। এন্টার প্রেস করলে যে ব্রাউজারেও সেইটা এন্টারে কাজ করবে ব্যাপারটা কিন্তু এমন না, ব্রাউজার কিন্তু এইটাকে ধরবে না। ওকে, সো আমি সেভ করলাম, সেভ করে যদি আমি আবার ব্রাউজারে এসে একটা রিলোড করি তাহলে আমরা দেখব যে এখানে চলে আসছে। ওকে, তো দেখেন আমি এখানে আপনারা এখন বলতে পারেন এই যে মাঝখানে তো ভালোই গ্যাপ আছে, তার মানে এন্টারে কাজ করতেছে না। আমরা যদি এটাকে ফেলেও দেই, ইভেন আমরা যদি আচ্ছা ফেলেই দিলাম, আমরা যদি এটাকে একই লাইনে লিখতাম, এই যে এই প্যারাগ্রাফটাকে যদি এখান থেকেও শুরু করতাম তারপরেও এখানে ওই গ্যাপটা থাকতো। দেখেন আমরা রিলোড করলাম তারপরেও এই গ্যাপটা এখানে আছে, কারণ প্যারাগ্রাফের ডিফল্ট ভাবেই উপরে নিচে কিছু মার্জিন থাকে। কারণ কি, কারণ হচ্ছে প্যারাগ্রাফগুলো যদি মার্জিন না থাকে, মানে প্যারাকে তো একটু আলাদা রাখতে হয়, প্যারা বলতেই তো আমরা বুঝি যে এই অংশটুকু একটু আলাদা। ঠিক আছে, তো এই জন্য প্যারাগ্রাফের উপরে নিচে কিছু মার্জিন থাকে এবং হেডিং ট্যাগগুলোরও উপরে নিচে কিছু ডিফল্ট মার্জিন থাকে। এবং পরবর্তীতে আমরা যখন সিএসএস শিখবো তখন আমরা আমাদের প্রয়োজন মতো মার্জিন দিয়ে আমাদের বেশি প্রয়োজন পড়লে বেশি, কম প্রয়োজন পড়লে কম, কিংবা যদি প্রয়োজন না পড়ে তাহলে আমরা বাদও দিয়ে দিতে পারবো। ঠিক আছে, সেটা সিএসএস এ যাওয়ার পরে। আমরা আপাতত এইচটিএমএল দিয়ে কাজ করতেছি, আর আমরা একটু আগে জেনে আসছি এইচটিএমএল দিয়ে শুধুমাত্র আমরা আমাদের কন্টেন্টগুলোকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, কন্টেন্টগুলোকে সাজানোর জন্য আমাদের কি দরকার পড়বে, সিএসএস দরকার পড়বে। আচ্ছা, হিবিজাবি যেন না লাগে তাই আমি এখানে একটু এন্টার দিয়ে রাখলাম। তো আমাদের কাছে দুইটা প্যারাগ্রাফ এখানে আসছে, ভালো। এবার আমরা চাচ্ছি যে অন্য ট্যাগের ব্যবহার দেখব, যেমন আমরা দেখব সাপোজ বি ট্যাগের ব্যবহার। দেখেন এই যে আমরা যদি এখানে আসি, দেখেন এই যে এখানে ওয়েব ডিজাইন কথাটাকে একটু বোল্ড করে দেখানো আছে, এটা কিন্তু একটা প্যারা, তারপরে এই অংশটুকু বোল্ড করা। ঠিক আছে, তারপরে এই দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা প্যারা, কিন্তু এই অংশটুকু বোল্ড করা। তো আমরাও চাচ্ছি আমাদের এই যে লোরাম ইপসাম কথাটাকে বোল্ড করব এইটার। তো এটাকে এখানে বোল্ড করার আগে আমরা বাহিরে আগে বোল্ড ট্যাগের ব্যবহারটা একটু দেখে আসি। বোল্ড হচ্ছে বি ট্যাগ, তো আমরা এখানে ব্যবহার করব বি নামক ট্যাগ, এবং বি দিয়ে শুরু হবে শেষ হবে। তাই আমি বি লিখে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম, এখানে আমার ওই ট্যাগটা শুরু হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এখানে কাজ করব, এখানে জাস্ট যে কোনো কিছু লিখতে পারি, যেমন আমি এখানে লিখলাম বাংলাদেশ। এই অবস্থায় যদি সেভ করি আর ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি একটা রিলোড করি তাহলে আমি দেখব এখানে বাংলাদেশ কথাটা আসছে। আর বাংলাদেশটার দিকে একটু তাকান আর উপরের প্যারাগ্রাফের দিকে তাকান, পার্থক্য দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশ লেখাটা কিন্তু একটু মোটা হয়ে আসছে। ওকে, বি ট্যাগের পরে আমরা এখন আরেকটা ট্যাগের ব্যবহার দেখব যেটার নাম হচ্ছে আই ট্যাগ। তো আমি আই লিখে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম এবং এখানে এখন আই ট্যাগের মধ্যে কিছু একটা লিখব। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে আপনার কি লেখা যায়, হ্যালো ওয়ার্ল্ড সাপোজ, সেভ করলাম। এখন যদি ব্রাউজারে যাই, এবার একটা রিলোড করি, তাহলে আমরা দেখব হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো দেখেন আই ট্যাগের ব্যবহারটা কি, আই ট্যাগের ব্যবহার হচ্ছে আপনার ইটালিক করে দিবে, আপনার টেক্সটকে একটু বাঁকা করে দিবে, এটাই হচ্ছে আই ট্যাগের ব্যবহার। তো আমরা এখানে বোল্ড ট্যাগের ব্যবহার দেখলাম, এটা কি করে বোল্ড করে দেয়, আর আই ট্যাগ কি করে জাস্ট ইটালিক করে দেয় ওকে লেখাটাকে। তো আপনার যদি কখনো কোনো লেখাকে ইটালিক করার প্রয়োজন পড়ে তখন আপনি আই ট্যাগ ব্যবহার করতে পারবেন। আবার আপনার যদি প্রয়োজন পড়ে কোনো লেখার নিচে আন্ডারলাইন দিতে, তাহলে আপনি জাস্ট ব্যবহার করতে পারেন ইউ ট্যাগ, এবং আপনি ইউ ট্যাগের মধ্যে এসে এখানে ব্যবহার যে কোনো কিছু লিখতে পারেন। যেমন আপনি এখানে লিখলেন হ্যালো ইটালি, সেভ করলাম, ব্রাউজারে গেলাম আর এখানে একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছি যে হ্যালো ইটালি আসছে, এবং হ্যালো ইটালির নিচে হচ্ছে আমরা একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছি। কেন? কারণ আমরা এই হ্যালো ইটালি কথাটাকে ইউ ট্যাগের মধ্যে র‍্যাপ করে রেখে দিছি। ঠিক আছে, তো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি।
তো এই পর্যন্ত আমরা যতটুকু করলাম, এই সময়টুকুর মধ্যে কারো মনে কোনো প্রশ্ন জাগছে? আচ্ছা, কেউ কথা বলে না, তার মানে কারো মনে কোনো প্রশ্ন জাগে নাই, তবে প্রশ্ন একটা জাগার উচিত ছিল। ঠিক আছে, প্রশ্ন জাগা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখাই। দেখেন, সাবলাইম টেক্সট আপনাকে বারবার বলবে প্রশ্ন যে ছিল। আপনি হচ্ছে আনরেজিস্টার্ড, আপনি হচ্ছে এটাকে পারচেজ করেন। তো পারচেজ কখনোই করতে হবে না, ক্যান্সেল করে রেখে দিবেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনার প্রশ্নটা বলেন। জি, আমার প্রশ্নটা ছিল যে আমি এই ইন্টারপ্রেস করে মানে গ্যাপ দিয়ে কিভাবে লিখতে পারি, মানে এটা কি পড়া আসবে নাকি এখনই জানা যাবে? বুঝি নাই। মানে লরার লিপসামের যে পুরো প্যারাগ্রাফটা আমি চাচ্ছিলাম যে এটা আমি ইন্টারপ্রেস করে স্পেস দিয়ে লিখতে, সেটা আমি কিভাবে লিখতে পারি? এন্টারপ্রেস করে বলতে কেমন? এই যে এটা? মানে আমি সেকেন্ড লাইনে নিয়ে আসতে চাচ্ছি আর কি, সেকেন্ড লাইনে নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম একটা স্পেস দিয়ে। মানে এই যে এখানে এরকম স্পেস থাকবে? জি জি জি। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনি যতটুকুর মধ্যে স্পেস চাচ্ছেন প্রত্যেকটাকে আলাদা আলাদা প্যারাগ্রাফের মধ্যে রাখতে হবে। আপনি যদি একটা প্যারাগ্রাফের মধ্যে রাখেন, একটা প্যারা বলতে কি বোঝায়? আমরা যদি কোনো কম্পোজিশন দেখি, লাইক ধরেন আমরা এখানে কম্পোজিশন লিখে সার্চ করি, দেখি কোনো কম্পোজিশন পাওয়া যায় কিনা। অ্যাবাউট সাপোজ মানি, ঠিক আছে? ধরেন আমরা একটা কম্পোজিশন দেখি, এখানে কম্পোজিশন আছে কিনা। তো দেখেন এই যে কম্পোজিশন, এখানে দেখেন এই যে এইটা কিন্তু একটা প্যারা, এইটা কিন্তু আরেকটা প্যারা। তো যখনই আপনি চিন্তা করবেন এই অংশটুকু একটা প্যারা, তারা একটা প্যারার মধ্যেই থাকবে, সেখানে কোনো গ্যাপ থাকবে না। যদি আপনি ভিন্ন প্যারা চিন্তা করেন, তাহলে আপনাকে কি করতে হবে? ভিন্ন দুইটা পি ট্যাগ নিয়ে কাজ করতে হবে। বুঝাতে পারছি কি আমি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। আর হচ্ছে যে আপনার লোরামের হচ্ছে টেক্সট ডিফল্ট ভাবে এতগুলো আসছে, আপনার যদি কম প্রয়োজন পড়ে তাহলে আপনি কিছু অংশ ফেলে দিতে পারেন। ঠিক আছে, যদি ধরেন আপনি এই পর্যন্ত রাখবেন না, তাহলে এই অংশটুকু ফেলে দিলেন, ফেলে দিয়ে সেভ করলেন। তাহলে আমরা যখন যাব, গিয়ে যখন একটা রিলোড করব, তখন দেখবো এটা এই পর্যন্তই আসছে, নিচের প্যারাগ্রাফটাতে আবার হচ্ছে যে বড় হয়েই আসছে। ঠিক আছে। আচ্ছা, তো যেখানে ছিলাম, যে এখানে যেই প্রশ্নটা জাগার কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে দেখেন উপরে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করলাম, প্রত্যেকটা ট্যাগ উপরে নিচে আসছে। পি ট্যাগ দুইবার ব্যবহার করলাম, একটা পি ট্যাগ শেষ হওয়ার পরে পরের পি ট্যাগটা কিন্তু এখান থেকে শুরু হয় নাই, নিচের থেকে শুরু হয়েছে। কিন্তু পরবর্তীতে প্যারাগ্রাফের নিচে আসার পরে যেই তিনটা ট্যাগ ব্যবহার করলাম, একটা হচ্ছে বি ট্যাগ, একটা হচ্ছে আই ট্যাগ, আরেকটা হচ্ছে ইউ ট্যাগ, প্রত্যেকটা ট্যাগ উপরে নিচে আসে নাই, যদিও আমরা এখানে সবগুলাই ঠিকমতো লিখছি, সবগুলাই ক্লোজ করছি। মূলত উপরে নিচে এখানে ভাইয়া পি ট্যাগ তো হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করে এই জন্য। হ্যাঁ, পি ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করে এই জন্য। তবে এইচটিএমএল এর ব্যাপারে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগগুলোর মধ্যে দুই ধরনের ট্যাগ হয়, একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, তো কিছু ট্যাগ আছে যেগুলো ব্লক এলিমেন্ট হয়, আর কিছু ট্যাগ আছে ইনলাইন এলিমেন্ট হয়। নিচে যেই তিনটা ট্যাগ লিখলাম, এই তিনটা ট্যাগই হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এখানে একটাও ব্লক এলিমেন্ট না। আর উপরে যতগুলো ট্যাগ লিখছে এগুলো সবগুলো ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্টের ধর্ম হচ্ছে তারা কখনোই মানে কোনো পুরাতন লাইনে নিজেকে শুরু করে না, তারা সবসময় নতুন লাইনে নিজেকে শুরু করে। যেমন হ্যালো অস্ট্রেলিয়ার পরে কিন্তু অনেক জায়গা ছিল, এটার পরে যখন আমরা উই লাভ আওয়ার কান্ট্রি এই থ্রির মধ্যে লিখলাম, সে কিন্তু এখান থেকে শুরু না হয়ে সে নিচের লাইন থেকে শুরু হয়েছে। কারণ কারণ ব্লক এলিমেন্ট সবসময় একটা নতুন লাইনে থাকে। ঠিক আছে, এবং একা থাকে, ওই লাইনে সে আর অন্য কাউকে প্রবেশ করতে দেয় না। অর্থাৎ সে ওই লাইনটা পুরো, যেই লাইনে সে আসছে সেই লাইনটা সে পুরোটা দখল করে রাখে। এটা হচ্ছে ব্লক এলিমেন্টের ধর্ম। ঠিক আছে, আর ইনলাইন এলিমেন্টের ধর্ম হচ্ছে তাকে আপনি, সে যেখানে জায়গা পাবে সেখানেই বসে যাবে, তার কোনো ইয়ে নেই, এবং যতটুকু তার কন্টেন্ট আছে সে ততটুকুই দখল করবে, সে পুরো লাইনটা কখনোই দখল করবে না। ওকে, এই হচ্ছে ব্যাপার, দুইটার মধ্যে পার্থক্য। তো আমরা এইচটিএমএল এ এরকম কাজ করতে গিয়ে অনেক ট্যাগ পাবো যেগুলো ব্লক,
আমি হয়তো নেক্সট টাইম কাজ করতে গিয়ে বলবো যে এটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যখন আমরা বলবো তখন বুঝে নেবেন যে ব্লক এলিমেন্ট কি, ও হচ্ছে পুরো লাইন দখল করে ফেলে, আর ইনলাইন এলিমেন্ট কি, সে শুধুমাত্র তার যতটুকু কন্টেন্ট থাকবে সে ততটুকুই দখল করবে, এর বাইরে সে কোনো কিছু দখল করবে না। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো এই জন্য এই তিনজন হচ্ছে আপনার পাশাপাশি আসছে। তো দেখেন এই তিনজনের মাঝখানে যে আই ট্যাগটা আছে, আমি যদি এটাকে এখন পি ট্যাগ বানিয়ে দিই তাহলে কি ঘটবে? হ্যাঁ, পি ট্যাগটা শুরু করলাম, শেষ করলাম। এবার যদি সেভ করি আর ব্রাউজারে এসে যদি একটা রিলোড করি, দেখেন পি ট্যাগ বানিয়ে ফেললাম। আর পি ট্যাগ কার মধ্যে, পি ট্যাগের মধ্যে কি আছে? হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এই হ্যালো ওয়ার্ল্ডটা দেখেন সে নতুন লাইনে শুরু হয়েছে এবং পুরো লাইন দখল করার ফলে ওর পাশে যে, ওর নিচে যে হ্যালো ইটালি ছিল, এই হ্যালো ইটালি কিন্তু এই লাইনের জায়গায় পায় নাই, সে কিন্তু বাধ্য হয়েই নিচে চলে আসছে, নিচে এসে তারপরে সে নিজেকে শুরু করছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো ব্লক এলিমেন্ট কি করে? পুরো লাইন দখল করে এবং নিজে এক লাইনে একাই থাকে, অন্য কাউকে থাকতে দেয় না। এই হচ্ছে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্য। তো ব্লক এলিমেন্টগুলোর মধ্যে সাধারণত আমরা ইনলাইন এলিমেন্ট ব্যবহার করি। সাধারণত ওই এলিমেন্টগুলো ইনলাইন হয় যেগুলো আমরা আরেকটার মধ্যে ফুট করে ব্যবহার করে ফেলতে পারি। যেমন আমরা একটু আগে চাচ্ছিলাম যে এই যে লোরাম ইপসাম, এইটাকে আমরা ব্লক করে রাখবো, মানে সরি ব্লক না, বোল্ড করে রাখবো বি ট্যাগের মাধ্যমে। তো আমরা যদি এটাকে বোল্ড করে রাখতে চাই তাহলে এই লোরাম ইপসাম এই লেখাটা কোন ট্যাগের মধ্যে আছে? পি ট্যাগের মধ্যে আছে। এই পি ট্যাগের ভিতরেই তাহলে আমাদের ওই বি ট্যাগটা ব্যবহার করতে হবে। যদি এই অংশটুকুকে বোল্ড করতে চাই তাহলে এইখানে আমাদের একটা বি ট্যাগ শুরু করতে হবে আর এইখানে আমাদের একটা বি ট্যাগ শেষ করতে হবে, তাই না? তাহলেই তো এটা বি ট্যাগের ভিতরে ইয়া হবে। তাহলে আর বি ট্যাগটা তাহলে কোন ট্যাগের মধ্যে থাকা হলো? পি ট্যাগের মধ্যে থাকা হলো। এইচটিএমএল এ একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ আমরা চাইলে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে কিছু মেসেজ আসছিল, আমি অডিও শুনতে পাচ্ছি না। সবাই মনে হয় শুনতে পাচ্ছে। আমার মনে হয় আপনার হেডফোনটা চেক করা উচিত। অবশ্য আপনি তো শুনতেই পাচ্ছেন, আপনারা বলেও তো লাভ নাই। আমি আপনাকে একটু টেক্সট ভাইয়া আমারও কম্পিউটারে একটু প্রবলেম হচ্ছিল মাঝখানে, পরে আমি মোবাইল দিয়ে কানেক্ট হয়েছি। এখন ঠিক আছে, এখন আমি শুনতে পাচ্ছি। ও এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে মেসেজ করতেছিলাম। আচ্ছা, আরেকজনের প্রশ্ন হচ্ছে আমরা সেম পি ট্যাগ ইউজ না করে বিআর ট্যাগ ইউজ করতে পারি না। আমরা সেম মানে সেম পি ট্যাগ বারবার ইউজ না করে বিআর ট্যাগ ইউজ করতে পারি, কিন্তু এটা হচ্ছে হাতুড়ি ডাক্তারদের কাজ। ঠিক আছে, বিআর ট্যাগ আমরা ইউজ করব না, খুব কম। বিআর ট্যাগের ব্যবহার আমি দেখাবো, তবে বিআর ট্যাগ আমরা সাধারণত ব্যবহারই করব না। তো ভাইয়া মনে হয় যে লাইন ব্রেক করার জন্য ইউজ করা হ্যাঁ, হয়। লাইন ব্রেক করার জন্য ইউজ করা হয়। আর এটা হচ্ছে একটা হাতুড়ি ডাক্তারের কাজ আর কি। ঠিক আছে, সো আমরা হাতুড়ি ডেভেলপার হব না। আমরা হচ্ছে যে কি বলে, একদম স্ট্যান্ডার্ড যেভাবে কাজ করতে হয় সেভাবেই আমরা কাজ করব। ঠিক আছে, তবে বিআর ট্যাগ মাঝে মাঝে একেবারেই না পারতে কখনো কখনো হয়তো আমরা ব্যবহার করব। বিআর ট্যাগের ব্যবহার HTML5 এ আছে, কিন্তু আমরা এই এরকম একটা প্যারাগ্রাফের মাঝখানে বিআর ট্যাগ ব্যবহার করলে অ্যাকচুয়াল বিষয়টা কিন্তু প্যারা হইল না। প্যারাগ্রাফের উদ্দেশ্য কি, মানে পি ট্যাগের উদ্দেশ্য কি সেটা আপনাকে বুঝতে হবে। H1 ট্যাগের উদ্দেশ্য কি? হেডিং দেওয়া। পি ট্যাগের উদ্দেশ্য কি? একটা প্যারা তৈরি করা। তো আপনাকে ওই জিনিসটা বুঝতে হবে যে যেই ট্যাগের যেই উদ্দেশ্য সেটাই ব্যবহার করতে। তো আপনি যেটা বলতেছেন যে আমরা কি আলাদা আলাদা বিআর ট্যাগ ইউজ করে করতে পারি না, তাহলে আমাদের পি ট্যাগেরই ব্যবহার করার দরকার পড়বে না। আমরা জাস্ট এই লোরাম ইপসন লিখবো একবার, তারপর মাঝখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিব, আবার আরেকটা লাইন লিখবো, আবার দুইটা বিআর ট্যাগ দিয়ে দিব, এরকম আর কি। তাহলে ওই কোডটা হচ্ছে কোনো ভালো ডেভেলপারের কোড হলো না, শুধু মিলানো ঝিলানো একটা ইয়ে হলো। ঠিক আছে, সো বিআর ট্যাগ কোন সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে আপনি কাজ করতে করতে সামনে নিজেই বুঝে যাবেন। আমরা কাজ করি, ফলো করতে থাকেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা একটা ভাইয়া ট্যাগের কি ভিতরে, সেকেন্ড টাইম রেকর্ডিংটা অন করেছেন? জি রেকর্ডিং অন করেছি তো। এই যে দেখেন একটা রেড ঠিক আছে। কালারের বর্ডার পিট 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 করতেছে। আমরা সেকেন্ড টাইমে তো দেখতে পাইনি। আচ্ছা সেই আচ্ছা, জন্য। ওকে। আমরা যেটা করব, হ্যাঁ মাঝে মাঝে আমি আচ্ছা রেকর্ডিং ভাইয়া, অন করতে ভুলে যাই, তো আমাকে একটু মনে করায় দিয়েন। আর আপনারা দেখবেন এই যে দেখেন ইয়েলো কালারের একটা ইয়ে দেখতে পাচ্ছেন এখানে, ইয়ে চলছে,
আর হচ্ছে রেড কালারের একটা বর্ডার মিটমিট করতেছে, আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখা যাওয়ার কথা। তো জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা দেখলে বুঝবেন যে রেকর্ডিং হচ্ছে, সো আপনার সমস্যা নেই। হ্যাঁ, আরেকজন কে যেন কি বলতে চাচ্ছিলেন, বলেন। ভাইয়া এই লরা ইসলামের যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফে শুধু লরা ইসলামটা একটু যদি বোল্ড করে দেখা হ্যাঁ যায় হ্যাঁ, সেটাই পুরো দেখাচ্ছি, প্যারাগ্রাফ। সেটাতেই যাচ্ছি। তো আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে পি ট্যাগের মানে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ব্যবহার করব। তো সেটা ব্যবহার করব কেন, কারণ আমরা এই লোরাম ইপসাম এই লেখাটাকে বোল্ড করতে চাচ্ছি। তাহলে এই লেখাটাকে আমাদের কার মধ্যে রাখতে হবে, বি ট্যাগের মধ্যে রাখতে হবে। তাই আমরা এই লোরাম ইপসামের এই জায়গাটায় আমরা একটা বি ট্যাগ শুরু করে দিলাম। এই যে বি ট্যাগ এখানে শুরু হলো। আচ্ছা, এখানে একটু স্পেস দেই আপনাদের বোঝার সুবিধার্থে, তা না হলে বি পি একসাথে মিলিয়ে ফেলতে পারেন। তো এই দেখেন পি ট্যাগ এখানে শুরু, এটা আগেই ছিল, আছে। নতুন শুধু কি করলাম, বি ট্যাগ শুরু করলাম। আমরা কতটুকু বোল্ড করতে চাই, ইপসাম পর্যন্ত। এই জন্য বি ট্যাগটা এখানে ক্লোজ হয়ে যাবে, শেষ। তাহলে আমাদের পি ট্যাগের মধ্যে একটা বি ট্যাগ চলে আসলো, এবং আমরা এখন চাইলেই একটা রিলোড করতে পারবো। এখানে রিলোড করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি লোরাম ইপসাম কথাটা এখানে বোল্ড হয়ে গেছে। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, কখনোই কোনো ইনলাইন এলিমেন্টের মধ্যে ব্লক লেভেল এলিমেন্ট ব্যবহার করা যাবে না। অর্থাৎ বি ট্যাগের মধ্যে পি ট্যাগ ব্যবহার করবেন, এটা সম্ভব না, মানে এটা করা যাবে না, এটা ভুল ওয়ে। তবে পি ট্যাগের ভিতরে বি ট্যাগ এটা আপনি ইউজ করতে পারবেন, কারণ ব্লক এলিমেন্টের ভিতরে ইনলাইন এলিমেন্ট ব্যবহার করা যায়, কিন্তু ইনলাইন এলিমেন্টের ভিতরে ব্লক এলিমেন্ট ব্যবহার করা যায় না। আবার ব্লকের ভিতরে ব্লক ইউজ করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা বি ট্যাগ ব্যবহার করা শিখলাম, মানে বি ট্যাগ না, মানে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ব্যবহার করা শিখলাম। আবার ধরেন আমরা হচ্ছে এই যে এই অংশটুকু এখান থেকে একদম শেষ পর্যন্ত আন্ডারলাইন করতে চাই, ঠিক আছে? তাহলে আমরা এইখান থেকে এখানে আমরা শুরু করব হচ্ছে ইউ ট্যাগ, আর শেষ করব যে এখানে এসে ইউ ট্যাগ। শেষ হয়ে গেল, ও সরি, এটাকে আমরা ক্লোজ করি নাই, এই ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ইউ ট্যাগটা এখানে শুরু এখানে শেষ, এই অংশটুকু এখন আন্ডারলাইনের মধ্যে থাকবে। তো আমরা যদি রিলোড করি তাহলে দেখবো এই যে এইখান থেকে আন্ডারলাইন শুরু হয়েছে এই পর্যন্ত। এই ক্ষেত্রে একটা কথা বলি, আমরা যখন একটা ট্যাগের মধ্যে অন্য ট্যাগ নিব, ভিতরের ট্যাগকে চাইল্ড বলা হয়, আর যার মধ্যে আছে তাকে প্যারেন্ট বলা হয়। তার মানে এখানে প্যারেন্ট হচ্ছে পি ট্যাগ, আর বি ট্যাগ আর ইউ ট্যাগ এই পি ট্যাগের চাইল্ড, ঠিক আছে? এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা ট্যাগের মধ্যে যখন আপনি আরেকটা ট্যাগকে শুরু করবেন, অবশ্যই ওই ট্যাগের ভিতরেই এটাকে শেষ করতে হবে, এমন না বাইরে শেষ করবেন। যেমন ইউ ট্যাগটাকে আমরা পি ট্যাগের ভিতরে শুরু করলাম, এখানেই শেষ করলাম। আমরা যদি ইউ ট্যাগটাকে এখানে শেষ না করে বাহিরে শেষ করে দেই, তাহলেও কিন্তু আমরা আউটপুট সেমই দেখতে পাবো। দেখেন এই যে আন্ডারলাইন যেই অবস্থায় আছে, রিলোড করার পরে একই অবস্থায় আছে। তার মানে আমরা কোনো চেঞ্জেস পাচ্ছি না, কিন্তু আমাদের কোডটা ভুল হয়েছে, ঠিক আছে? HTML দেখতেছে, সরি ব্রাউজার দেখতেছে ইউটেক শুরু হয়েছে এখানে, ইউটেক শেষ হয়েছে এখানে, এটার ভিতরে যারা আছে তাদেরকে আমি কি করব, আন্ডারলাইন করাই দিব। তাই ব্রাউজার সেই আন্ডারলাইন দিয়ে দিচ্ছে। কিন্তু আপনার কোডের মধ্যে যদি তাকান, তাহলে এদিক থেকে যদি আমরা তাকাই, তাহলে ইউট্যাগ হচ্ছে পি ট্যাগের চাইল্ড, আর এদিক থেকে যদি তাকাই তাহলে পি ট্যাগ হচ্ছে ইউ ট্যাগের চাইল্ড, ঠিক আছে? সো এরকম করলে হবে না। একটা ট্যাগের মধ্যে যখন অন্য ট্যাগ শুরু করবেন, অবশ্যই তার ভিতরেই এটাকে শেষ করতে হবে। তাই আমরা কি করলাম, এটার ভিতরেই এটাকে শেষ করে দিলাম। এখন আমরা একটা রিলোড করব, তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই অবস্থায় ছিল ওই অবস্থাতেই আছে। আচ্ছা, তো এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে HTML ডকুমেন্টে যখন আমরা কাজ করা শুরু করব, তখন আমরা সরাসরি এভাবে ট্যাগগুলো লেখা শুরু করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে HTML এর একটা বেসিক ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আগে তৈরি করে নিব। আর সেটা তৈরি করার জন্য আমি এই অংশটুকুকে কাট করে নিচ্ছি। কাট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করব, তাহলে এটা কাট হয়ে যাবে। এবার আমরা HTML এর বেসিক যে ফরম্যাট সেটা এখন নিব। প্রথমেই HTML ডকুমেন্ট যখনই আপনি শুরু করবেন, আপনাকে প্রথম লাইনে বলে দিতে হবে আপনি কোন ভার্সন ব্যবহার করতে চাচ্ছেন। তো আমরা বর্তমানে HTML5 ভার্সনটা ব্যবহার করতেছি, তাই আমরা এখানে HTML5 ভার্সনের জন্য যেটা লিখতে হয় সেটা লিখব। আর সেটা লেখার জন্য আমাদের একটা লেস দেন সাইন দিতে হবে, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, তারপর লিখতে হবে ডক টাইপ। এরপর আমাদের এখানে একটা স্পেস দিয়ে লিখতে হবে HTML, তারপর আমরা একটা গ্রেটার দেন সাইন দিব, ঠিক আছে? শেষ। এই লাইনটার মাধ্যমেই ব্রাউজার বুঝে নেবে যে আপনি HTML5 এ কাজ করতেছেন। হ্যাঁ, এবার প্রশ্ন করেন। ভাইয়া ডক টাইপটা কেন লেখা হয়, এটা কি যে ব্রাউজারকে আমরা বুঝিয়ে দেব যে হ্যাঁ, HTML মানে সেটাই HTML5 এর জন্য? সেটাই অ্যানসার দিয়ে দিলাম, আগেই দিয়ে দিছি।
যে এই লাইনটা শুধু লিখব, তাহলে ব্রাউজার বুঝে যাবে যে এটা HTML5 এ ব্যবহার করতেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের একটা ট্যাগ দিতে হবে। তাহলে ডক টাইপ এটা কি এইচটিএমএল লেটেস্ট ভার্সন নাকি এটা? জি, এটা হচ্ছে HTML এর লেটেস্ট ভার্সনের জন্যই এই লাইনটা লিখতে হবে। ডক টাইপ বলতে বোঝায় ডকুমেন্ট টাইপ, আর এই HTML বলতে HTML5 ই বোঝায়। ঠিক আছে? আর HTML4 যখন ছিল, অনেক আগের ঘটনা এটা, তখন হচ্ছে যে এখানে আরো অনেক বিশাল একটা লাইন লিখতে হতো। ঠিক আছে? তখন সেটা মনে রাখাও পসিবল হতো না, সেটাকে কপি করে এনে তারপরে পেস্ট করতে হতো। ওকে? আর HTML5 এ আসার পরে এটাকে ছোট করে এই লাইনটা করে দেওয়া হয়েছে। এটা HTML ই করছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে একটা ট্যাগ নিব, যে ট্যাগের নামই হচ্ছে HTML ট্যাগ। তো ট্যাগ কিভাবে নিতে হয় আমরা জানি। HTML লিখলাম, তারপর কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম। আচ্ছা, এটা করলে তো অনেক কিছু আসতেছে, এই অনেক কিছু যেন না আসে তাই আমি একটু নিজে হাতে লিখে করি, কারণ অনেক কিছু আমি পরে আপনাদেরকে টাইপ করে বুঝাবো। তো আমি এখানে একটা ট্যাগ দিলাম, ট্যাগের নাম হচ্ছে HTML, শুরু হলো শেষ হলো। এই HTML ট্যাগের মধ্যে আমরা সরাসরি কোনো কিছু লিখব না, আমরা এটার মধ্যে অন্য ট্যাগ দিব। এটার ভিতরে আরো দুইটা ট্যাগ আমরা নিব। একটা ট্যাগের নাম হচ্ছে হেড ট্যাগ, আর একটা হচ্ছে বডি ট্যাগ। তো এখানে একটা এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করে তারপরে নেবেন। মনে রাখবেন, যখন কোনো ট্যাগের মধ্যে আমরা টেক্সট নিব না, কোনো টেক্সট থাকবে না, একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ থাকবে, তখন অবশ্যই ওই ট্যাগের ভিতরে এন্টার প্রেস করে দিবেন। এক লাইনে লিখবেন না, এক লাইনে লিখলেও হবে না, ব্যাপারটা এমন না, অবশ্যই হবে। HTML এর ট্যাগ ঠিক থাকলে সবকিছুই নিবে, কিন্তু আপনার কোডটা যেন সুন্দর হয়, দেখতে ভালো লাগে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ কোড হিবিজিবি হলে 2 মাস পরে যখন আপনি আপনার কোড নিজে পড়তে যাবেন, তখন নিজেকে নিজেই ছিঁড়ে খাইতে ইচ্ছা করবে। ঠিক আছে? তো এই জন্য কোডটা সুন্দর করে করবেন। তো আমরা কি করব, যেহেতু এই ট্যাগের মধ্যে কোনো লেখা নাই, মানে কোনো টেক্সট নাই, তাই আমরা কি করব, এটার ভিতরে অন্য ট্যাগ আসবে, তাই আমরা এন্টার প্রেস করে দিব। হয়ে গেল। এবার এটার মধ্যে অন্য কি ট্যাগ, একটা ট্যাগের নাম হচ্ছে হেড। ঠিক আছে? এরপর এটার বাইরে চলে আসেন, নিচে এসে আরেকটা ট্যাগ নেবেন, এটার নাম হচ্ছে বডি। তো আমাদের HTML ট্যাগ নিব প্রথমে, তারপরে হেড ট্যাগ, তারপরে বডি ট্যাগ। আশা করি ক্লিয়ার। এবার এই বডি ট্যাগের মধ্যে এন্টার প্রেস করেন। এই ট্যাগের মধ্যেই আমরা ওই যে এতক্ষণ পর্যন্ত যেই ট্যাগগুলো দেখছি, যার ফলে আমরা যেগুলো আনছি, এগুলো সব কিছু এই বডি ট্যাগের মধ্যেই রাখতে হবে। হেড ট্যাগের মধ্যে আমরা ওই জাতীয় ট্যাগগুলো কখনোই রাখবো না। হেড ট্যাগের মধ্যে মূলত কিছু ইম্পর্টেন্ট ট্যাগ থাকে, যেগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে শিখবো। ঠিক আছে? যখন যখন সময় আসবে তখন একটা একটা করে আমরা শিখবো। তো আমরা আপাতত বডি ট্যাগের মধ্যে যা কিছু আছে সেগুলোকে পেস্ট করে দিলাম, যেগুলো আমরা কপি করে মানে কাট করে নিয়ে আসছিলাম। কিন্তু দেখেন একটু হিবিজিবি হয়ে আসছে, তাই আমরা এইখান থেকে এই পর্যন্ত ব্লক করব, দেন কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করব। ব্যাস, এবার আমরা একটু দেখাচ্ছি। দেখেন এই যে বডি ট্যাগের ভিতরে একটা ট্যাবের কারণে এই যে ভিতরে বোঝা যাচ্ছে যে এই সবগুলো ট্যাগ বডির ভিতরে আছে। আবার HTML এর ভিতরে হচ্ছে যে এরা আছে। ঠিক আছে? এভাবে করলে ভালো লাগে। আর হেড ট্যাগের মধ্যে কি রাখবো? হেড ট্যাগের মধ্যে আমরা আপাতত একটা ট্যাগ শিখবো, যেটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। এটা মূলত আমাদের পেজের টাইটেল দিয়ে থাকে। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। সাপোজ আপনি এখানে লিখলেন পেজ টাইটেল, সেভ করেন, সেভ করে ব্রাউজারে এসে একটা রিলোড করেন, তাহলে দেখেন এই যে পেজের মধ্যে এখানে একটা টাইটেল চলে আসছে। এই যে আমাদের টেকেন সিস্টেমে দেখেন এখানে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ঠিক আছে, এখানে দেখেন বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে? তো আপনি যেটাই দেন না কেন, বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট দেন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন দেন, মানে যেটাই আপনার পেজের টাইটেল হিসেবে দিতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন। এখানে যদি লেখেন ফেসবুক, তাহলে ফেসবুক আসবে। তো আমরা এখানে লিখলাম ডে 2, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি, তাহলে আমরা এখানে দেখব ডে 2 কথাটা চলে আসছে। ওকে? তো মোটামুটি আমরা হচ্ছে যে নিয়ে আসলাম এই জিনিসগুলো। এবার আমরা শর্টকাট শিখব। আমরা এখান থেকে এটাকে কাট করে নিলাম, এই অংশ যা কিছু আছে সব ফেলে দিলাম। এইখানে এসে আমরা শুধু লিখব HTML, তারপরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করার পরে দেখেন যেই ফরম্যাটটা আমরা একটু আগে নিয়েছিলাম সেটাই চলে আসছে। আমি প্রথমে এটা করি নাই, কারণ হচ্ছে যে আমি বুঝাতে চাচ্ছিলাম কোন ট্যাগের কি কাজ। ঠিক আছে? তো এবার আপনি বডির মধ্যে আসেন, এই বডির মধ্যে এসে আপনার যে কোডগুলো ছিল সেগুলো পেস্ট করে দেন। তো বডির মধ্যে আমাদের এই যে কোডগুলো চলে আসছে, আমরা শিফট ট্যাব দিয়ে এটাকে একটু ব্যাক করে দিলাম। এই বডির মধ্যে আমাদের এই, আচ্ছা বডিটাকে একটু ট্যাব দিয়ে এদিকে দিয়ে দেই,
হেডটাকেও আমরা একটু ট্যাপ দিয়ে এদিকে দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। বডির মধ্যে যা ছিল, হেডের মধ্যে টাইটেল আছে, টাইটেল যেটা দেওয়া দরকার সেটা এখানে দিয়ে দিব। আমাদের টাইটেল আমরা কি দিয়েছিলাম, ডে 2। তো সেভ করে দিলাম। ব্রাউজারে এসে একটা রিলোড দিয়ে আমরা ওই আগের জিনিসটাই এখানে দেখতে পাবো, কারণ আমরা ওই আগের কোডই রাখছি। ঠিক আছে, তো আপনারা প্রথমে 2-1 দিন টাইপ করে কইরেন, কারণ কি অনেকে মানে এই যে HTML লিখে ট্যাব দিলে চলে আসে, এই প্রথমটা যদি হচ্ছে যেভাবে শর্টকাট দিয়ে করেন অনেক ট্যাগের মানেই জানবেন না। ঠিক আছে, মানে এই ডক টাইপটা কেন লিখছি, অনেকে আছে ওয়েব ডিজাইনার অনেক কিছু জানে কিন্তু ডক টাইপটা কেন লেখা হচ্ছে এটা জানে না, এটার কারণ কি সেটা জানে না, এটা কেন লিখতে হয়, কিন্তু এটা দিয়ে যে ভার্সন ডিক্লেয়ার করে সেটা অনেকে জানে না। তো এই জন্য হচ্ছে যে, বা অনেকে জানে না যে এখানে ডক টাইপই লিখতে হয় HTML, এবং দেখেন আমি ডক টাইপটা বড় হাতের লিখছি এবং HTMLটা ছোট হাতের লিখছি, এটাই বা কেন, কারণ এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, ডক টাইপটা ছোট হাতে লিখলে সমস্যা হয় ব্যাপারটা তা না, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে লেখা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো অনেকে হচ্ছে যে এই ডক টাইপ লেখাটাই জানে না, আর এইভাবে তো ইয়ে করলে হবে না, কেন মানে বুঝবেই না। তো কেন, কারণ হচ্ছে যে শর্টকাট ব্যবহার করে অভ্যস্ত, তার দোষ না, দোষ হচ্ছে শর্টকাটের। ঠিক আছে, তো এই জন্য প্রথম দিকে একটু টাইপ করে করবেন, যেন হচ্ছে আপনার মনে থাকে যে কোথায় কোন ট্যাগগুলো ব্যবহার করতে হয়। ঠিক আছে, এখানে যে HTML ট্যাগ ব্যবহার করতে হয় সেটা যেন মনে থাকে, হেড ট্যাগ ব্যবহার করতে হয়, বডি ট্যাগ ব্যবহার করতে হয়, এগুলো যেন মনে থাকে। তারপরে এবার আপনি যখন মোটামুটি একটু হাতে সবকিছু চলে আসবে, হাত ক্লিয়ার হয়ে যাবে, তখন এবার আপনি ইচ্ছামতো শর্টকাট মারেন, তখন কোনো সমস্যা নেই। তখন শর্টকাট মারেন, কপি পেস্ট করেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর ম্যাক্সিমাম বলতে আপনার 99% ডেভেলপার কপি পেস্ট করে কাজ করে, কেউ এরকম হাতে কোড করে এত কষ্ট করে কাজ করে না, কপি পেস্ট। কারণ তার আগের প্রজেক্ট থেকে এই ধরনের কাজ তো আগের প্রজেক্টে ছিল, দেন কপি মারেন, এনে দিয়ে দিলাম। কিংবা অনলাইনে খুঁজে এই যেই কাজটা করতেছি এইটার এই ধরনের কোনো কাজ আছে কিনা খুঁজে বের করে, সিমিলার একটা কাজ পাইলে সেটাকে কপি মেরে এনে তারপরে টেনে দিয়ে ভাইয়া বসায় দেয়। বেশিরভাগ ঠিক মানুষই আছে, হচ্ছে ফার্স্ট হচ্ছে ওই টেমপ্লেট ডাউনলোড করে ওইটাকে পরে ডেভেলপ করে। হ্যাঁ। তো মূলত হচ্ছে যে আপনার এই কি বলে ওই কি ইন ফিউচারে মানে আপনিও হচ্ছে যেরকম কপি টপি করেই কাজ করবেন, কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে এই যে টান দিয়ে ফেলে দিচ্ছেন ওটা কপি করে একটা জিনিস নিয়ে আসতেছেন, কোথায় কি চেঞ্জ করবেন না করবেন এগুলো বোঝার মতো তো ক্ষমতা হইতে হবে। ঠিক আছে, তো যখন এরকম শর্টকাটে থাকবেন তখন আপনি ওই জিনিসটা বুঝবেন না, তখন আপনি বুঝবেন এইটা কি কাজে জানি ব্যবহার করে, এরকম মাথা চুলকাবেন। ঠিক আছে, তো এই জন্য আপনাকে শুরুটা হচ্ছে ফাউন্ডেশনটা ঠিক মতো গড়ে নিতে হবে, তারপরে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। আর এবার একটু কথাবার্তা বলি। একজন গ্রুপে 2-3 বার কমেন্ট করছে দেখছি যে 3 দিন ক্লাস হওয়া যায় কিনা। ঠিক আছে, তো 3 দিন ক্লাস হওয়া যায়, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, কিন্তু ক্লাসটা 9টা থেকে হইতে হবে। ঠিক আছে, তাহলে আমি রবিবারে ক্লাস নিতে পারবো, আর তাও নেক্সট উইক থেকে না, এর পরের উইক থেকে নিতে পারবো যদি 9টা থেকে ক্লাস হয়। তো এখন যদি আপনাদের কারোরই 9টায় ক্লাসে কোনো সমস্যা না থাকে তাহলে আমরা সপ্তাহে 3 দিন করতে পারি 9টা থেকে। ঠিক আছে, তো এখন আপনারা আমাকে জানাতে পারেন যে সমস্যা। আমার মনে হয় 3 দিন করলেই ভালো হয়। আচ্ছা, আমার মনে হয় 3 দিন করলেই ভালো হয়। কিন্তু সবাই কি 9টা জি থেকে ভাইয়া। করতে পারবেন 9টা কিন্তু? থেকেই বেটার। জি ভাই, আমার প্রবলেম নেই, 9টা থেকে করতে পারবো। আচ্ছা, আর কার কার কি কি আছে বলেন শুনি। আমারও সমস্যা নাই। আচ্ছা, আপনার সমস্যা আছে কার সে বলেন, বুঝতে পারছি সমস্যা অনেকের নাই, কিন্তু আছে কারো থাকলে বলেন। আচ্ছা, কেউ বলে নাই, তার মানে কারোরই সমস্যা নাই। তাহলে আমরা 3 দিনই ক্লাস করব, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার। আবারও শিডিউল চেঞ্জ হয়েছে, তাহলে আমি আবারও এখানে আপনাদেরকে দেখায় রাখি, রবিবার, সানডে, মঙ্গলবার, আরেকটা হচ্ছে বৃহস্পতিবার। কয়টার সময়? রাত্রেবেলা বৃহস্পতিবার 9টায়, তাই না? এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে রাত 9টায় তাহলে ক্লাস হবে, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার আপনাদের ক্লাস হবে। ঠিক আছে, আর আজকে কি বার? আজকে তো মঙ্গলবার, এই সপ্তাহে তো রবিবারই নাই। ঠিক আছে, তো নেক্সট ইয়ে থেকে দেখা যাবে। ঠিক আছে, মানে আচ্ছা ভাই, লাস্ট ক্লাস কি কোনো কিছু দেখ নেক্সট রবিবারে হচ্ছে যে আমি ক্লাস নিতে পারবো না, এর পরের রবিবার থেকে আর কি তিনটা ক্লাস হবে, পরের রবিবার থেকে, পরের সপ্তাহ থেকে। নেক্সট উইকে আমি বিজি থাকবো, সো যার ফলে আমরা নেক্সট উইকে এটা করতে পারবো না। হ্যাঁ,
তো এর পরের ইয়ে থেকে তো আমি গ্রুপে জানাই দিব, হ্যাঁ নেক্সট ক্লাসটা কবে হবে সেটা আমি গ্রুপে জানিয়ে দিব, কারণ নেক্সট উইকে আমি একটু বিজি থাকতে পারি। তো যদি আমি রবিবারে ক্লাস নিতে পারি আমি গ্রুপে নোটিশ দিব, আপনারা সবাই জয়েন করবেন। আর যদি রবিবারে নিতে না পারে আমি নোটিশ দিব কবে নিব, ঠিক আছে? জি আচ্ছা ভাইয়া। ওকে, কিংবা টেকেন সিস্টেম থেকে হচ্ছে যে কেউ একজন দিবে, আকিব অথবা নূর ভাই, এই দুজনের একজন হচ্ছে যে টেকেন সিস্টেম থেকে ইয়ে দিয়ে দিবে। আপনারা হচ্ছে যে ওই হিসাবে দেখে নিন, মানে ওইভাবে ক্লাসে জয়েন করেন। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করেন। ভাই জি ভাইয়া আমি বলছিলাম যে লাস্ট ক্লাস কোনো কিছু দেখানো না, হয়েছিল? লাস্ট ক্লাসে প্যাচাল পারছিলাম আমি শুধু লাস্ট আমরা করতে পারি। আমরা শুধু প্যাচাল পারছি লাস্ট ক্লাসের ভিডিও তো সবাইকে দিয়ে দিছি, যারা যারা ইয়ে করছেন ওই ফর্মটা ফিল আপ করছেন। এটি কি মেল করেছিলেন সরাসরি? আমি তো মেইলে আচ্ছা, পাইনি। মেইলে কোথায় পাবেন আমি মেইল একটু তো বলে দেই। দিয়েছিলাম মেইলে already। গিয়ে আপনারা হচ্ছে যে জিমেইলে যাবেন, জিমেইলে যাওয়ার পরে ইনবক্সে হয়তো নাও যেতে পারে, আমি আপনাদের গ্রুপে বলছিলাম। ইনবক্সে না গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের সোশ্যাল, এই যে সোশ্যাল ট্যাবটা একটু চেক করবেন, ঠিক আছে? এই সোশ্যাল ট্যাবে হচ্ছে যে থাকবে, ঠিক আছে? এই সোশ্যাল ট্যাবে যাবেন, তাহলে আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো প্রতিদিন আপনাদের এই সোশ্যাল ট্যাবে গিয়ে হয়তো নিতে হবে এটাকে। এখানে গিয়ে আপনারা ভিডিওটা পাবেন, ওইখান থেকে ওপেন করে নেবেন, ওপেন করে ভিডিওটা দেখতে পারবেন। ওকে, তো আপনারা দেখে নিন। আর হচ্ছে যে আজকে যারা যারা নতুন আসছেন তারা হচ্ছে গ্রুপে একটা ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা ইয়ে করে নেবেন, এই কি বলে পূরণ করবেন। আমি হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা দিয়ে দিব। স্যার আগে যারা ফর্মটা ফিল আপ করছে আজকে কি তারা ভিডিওটা পাবে না? জি, আজকে তো তারা পাবে, আজকের ভিডিও আজকে তো পাবে। ভাইয়া এই মানে আজকে নতুন করে আর ফর্মটা ফিল আপ করতে হবে না, না এটা না, আজকে বলতেছিলাম। কিছু করতে হবে না, একবারই করবেন সবাই। দুই তিনবার করতে হবে না, একবার করলে আমার কাছে জিমেইল চলে আসবে, ওই জিমেইলেই প্রতিদিন এটা চলে যাবে। এটা কি ইউটিউবে কোনো লিংক দিয়েছিলেন এই ওরিয়েন্টেশনের ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে ছিল, ওই ইউটিউবের ওই ভিডিওটাই মেইলে আপনাদেরকে শেয়ার করা হয়েছে, ওই সোশ্যাল ট্যাবে গেলেই পাবেন। কিন্তু আহ, কিন্তু লিংকে ক্লিক করলে লেখা আসছে দিস ভিডিও ইজ প্রাইভেট। হ্যাঁ, আপনি কি লগ ইন করা আছেন না ওই ইউটিউবে, ওই জিমেইল দিয়ে? আমার ও আচ্ছা আচ্ছা, না আমার অন্য জিমেল। হ্যাঁ, ও ঠিক আছে, বুঝেছি। ইউটিউবে ওই জিমেইল দিয়ে লগ ইন করেন, তাহলেই হচ্ছে যে আপনি দেখতে পারবেন। ওকে ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। ভাইয়া আমাদের কি হোমওয়ার্ক গুলো আমরা কিভাবে সাবমিট করব? হোমওয়ার্কগুলো সাবমিট আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? এখনো তো আসলে হোমওয়ার্ক ওইভাবে দেওয়ার মতো সময় আসে নাই, আরো 2টা ক্লাস হলে তারপর আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। আমি হচ্ছে যে আপনাদেরকে এর আগেও না আমি আপনাদেরকে দেখাই নাই, গত ক্লাসে তো দেখাই নাই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাই দিব। জি আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।